আমি আসলে কারো মতো হতে চাই না। সিম্পল থাকলে আমি অনেক কমফর্ট ফিল করি। অনেক স্ট্রাগলের মধ্যে আম্মাকে যেতে হয়েছে। বাবা 87-এ চলে যায় আর 88-এ আমার ভাই চলে যায়। ভাই পানিতে ডুবে মারা গেছে। অ্যাকচুয়ালি আমরা ওর লাশ পাইনি। ক্লাস 9-এ পড়ে, 14 বছর। আম্মা করতো কি, খুঁজতো কোনো নৌকা ডুবার কোনো মানুষ পাওয়া গেছে, আম্মা ওখানে চলে যেত। ভোলা, বরিশাল, রাস্তায় আমি ফুটবল খেলতাম, সাইকেল চালাতাম, আমাদের জীবনে কোনো বাধা ছিল না। আমরা 6টার সময় হুজুরের কাছে পড়তাম, মাদ্রাসায় যেতাম পড়তে। আম্মা এবং আমার খালা, এদেরকে আমরা অলরাউন্ডার দেখেছি। আমার খালা খুব স্ট্রিক্ট ছিল, ভীষণ স্ট্রিক্ট। তো ওনাকে আমরা ভীষণ ভয় পেতাম। ইউনিভার্সিটিতে গিয়ে রিক্সাওয়ালার সাথে প্রেম করলেও বিয়ে দিয়ে দিব, কোনো অসুবিধা নাই, কিন্তু ইউনিভার্সিটির আগে কারোর সাথে প্রেম করা যাবে না। নাটক, সিনেমা আমি একদমই দেখতাম না। প্রথম যদি আমি বলি কোনো নাটক আমার ভালো লাগা, সেটা হচ্ছে কোথাও কেউ নেই। একদিন অফিস থেকে ফেরার পথে দেখি সোবানবাগ মসজিদের উপরে বিশাল বিলবোর্ড, আমার ছবি কেন? মানে ঢাকা শহরের প্রথম সবচেয়ে বড় বিলবোর্ড ওইখানে ছিল। আমি তো কিছুই পারি না, এরা আমার ভালো কথা বলছে কেন আমার নামে? হাকিম ভাইয়ের অপোজিট আমার নাটকের অফার আসছে, জাহিদ ভাইয়ের অপোজিটে আমার নাটকের অফার আসছে। ওই বাকি 6 মাসে আমি মনে হয় 30-40টা নাটক করে ফেলছি আর কি। কত বছর হয়ে গেল তার মানে মিডিয়াতে? 28 অ্যাকচুয়ালি। না, প্রেমের প্রস্তাব পাইনি, আনম্যারিড ছিলাম, অনেক বিয়ের প্রস্তাব পেয়েছি। প্রফেশনের সাথে বন্ধুত্বের কোনো সম্পর্ক নাই। দীপাপু এখনো খ্যাতি আছে এবং আমি থাকতে চাই কিছু কিছু বিষয়। তুমি খুব সুন্দর একটা শাড়ি পরে আছো, খুব সুন্দর মেকআপ দিয়ে আছো, তুমি খুব বাজেভাবে কথা বলছো, কেউ তোমাকে তখন পছন্দ করবে না। 2000 শাড়ি হবে, কারণ হচ্ছে প্রয়োজনে। শিমুল ভাই আমার ক্রাশ ছিল, স্কুলে পড়তাম তখন, 9-এ পড়ি। প্রথম যে কাজটা করলাম, করার পরে ক্রাশ ছুটে গেছে। আমি শিল্পী হতে পারি নাই, আমি আসলে একটা মানুষ হয়েছি, আমি একটা মা হয়েছি। নাটক, সিনেমা কিংবা ওটিটি, প্রতিটি মাধ্যমেই এখন তার দ্যুতিময় উপস্থিতি। আমি আসলে এখন বলবো না, শুরু থেকে নিয়ে এখনো পর্যন্ত সমানভাবে সে তার উপস্থিতিকে আমি বলবো মানিয়ে নিয়েছেন অথবা মেইনটেইন করেছেন। আবার অন্যদিকে যদি তাকাই, তাহলে বৈচিত্র্যময় অভিনয়ে নির্মাতাদের প্রথম পছন্দের তালিকার জায়গা করে নিয়েছেন একটি নাম। অনেক সময় আমরা প্রধান চরিত্রকে ছাপিয়ে নিজের ভিন্নমাত্রিক অভিনয়ে তাকে দেখতে পাই এবং তিনি জিতে নিয়েছেন দর্শকদের অসংখ্য ভালোবাসা। কখনো প্রেমিকা, কখনো স্ত্রী, অথবা কখনো মায়ের ভূমিকায় মুগ্ধতা ছড়ানোর পর এবার তিনি পেয়েছেন জাতীয় ফুপুর অনন্য এক খ্যাতি, যেটি আসলে আমাদের দেশের ক্ষেত্রে একটু বিরল। তারপরেও তিনি তার অভিনয় দিয়ে সবার কাছ থেকে সেই ভালোবাসার জায়গাটা কিন্তু কেড়েই নিয়েছেন। নিভৃতে নিজের অভিনয় শৈলী দিয়ে দর্শক হৃদয় জয় করা সেই গুণী অভিনেত্রী আজ আমাদের সাথে রয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি কার কথা বলছি। সে আর কেউ নয়, আমাদের শক্তিশালী অভিনেত্রী দীপা খন্দকার। আজ আমার সাথে তিনি রয়েছেন এপি গ্ল্যামার অনুষ্ঠানে আমার অতিথি হয়ে। আমি ব্যক্তিগতভাবে খুবই আজ আনন্দিত এবং দীপাপু নিশ্চয়ই অনেক বেশি কমফর্ট জোনে থাকবে আমার সাথে কথা বলছে। মানে তুমি থাকলে তো মনে হয় যে প্রফেশনাল কথার বাইরে নিজেদের ব্যক্তিগত কথা অনেক বেশি হয়, সাংসারিক জীবনের গল্প অনেক কিছু। সো অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের এপি গ্ল্যামার অনুষ্ঠানে। আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং ভালো লাগছে এখানে এসে। দীপাপু মানেই হচ্ছে একটা স্নিগ্ধতা। এটা কেন? মানে আমি আজকে যখন নিজেকে প্রিপেয়ার করব, তখন আমার মনে হচ্ছিল আমার খুব বেশি সাজতে হবে না, খুব মিনিমাল থাকলেই হলো। কারণ দীপাপুর সামনে খুব বেশি সাজগোজ করা মানে হচ্ছে নিজেকে আমি বলবো একটু ভিন্ন রকম করে ফেলা। তো এই যে একটা স্নিগ্ধতা, সবসময় এত ন্যাচারাল থাকা, এটা আসলে কিভাবে করে সম্ভব? আমি আমার মতো থাকতে চাই, আমার মতো থাকতে পছন্দ করি। আমার মনে হয় যে অনেকে আছে না যে না এখন এরকম ট্রেন্ড চলছে বা আমি ওর মতো হতে চাই, আমি আসলে কারো মতো হতে চাই না। আমার নিজের খুব কমফোর্ট জোন হচ্ছে সিম্পল থাকাটা। সিম্পল থাকলে আমি অনেক কমফোর্ট ফিল করি, সো এরকমই থাকতে চাই। অ্যান্ড আই থিঙ্ক এই অ্যাক্টরিজনে আমরাও খুব কমফোর্ট জোনে থাকি, যে দীপাপু তো খুবই সিম্পল এবং আমি বলবো ন্যাচারাল একটা লুক নিয়ে আসবে। তো সেই জায়গাতে আমিও আমার নিজেকে সিম্পল রাখার ক্ষেত্রে কিন্তু অনেক সচেতন হয়ে যাই। তো খুব ভালো লাগছে, মানে মণিপুরি তাঁতের শাড়ি অন্যরকম একটা সৌন্দর্য। অনেক ক্ষেত্রেই আমরা ভেবে থাকি যে আমাদের দেশীয় শাড়িগুলো মেয়েদের সৌন্দর্যকে আসলে খুব একটা বেশি বাড়ায় না, আরো অনেক বেশি বাড়িয়ে তোলে এবং মানে
আমাদের যে একটা ন্যাচারাল বিউটি আছে সেটা আসলে আমাদের শাড়িতেই প্রকাশ পায়। তো দীপাপু, আজকে তো অনেক আড্ডা হবে। আমাদের এই আয়োজন আসলে বেশ কয়েকটা সেগমেন্টে আমরা সাজিয়ে থাকি, ছোটবেলার গল্প থেকে নিয়ে শুরু করে বর্তমান জীবন, সবটাই আমরা শুনবো, গল্প এবং আড্ডার ছলে জানার চেষ্টা করব। আমরা আমাদের প্রথম সেগমেন্ট থেকে শুরু করছি। প্রিয় দর্শক, আমাদের প্রথম সেগমেন্ট দিয়ে আমরা শুরু করব এবং আমাদের আজকের এই প্রথম সেগমেন্ট হচ্ছে স্মৃতির ক্যানভাস, যেখানে আমরা দীপাপুর ছোটবেলাকে জানার চেষ্টা করব। ছোটবেলায় কোথায় বেড়ে ওঠা, জন্ম, সব গল্প শুনতে চাই। আসলে আমার ছোটবেলাটা একটু এলোমেলো বলবো আমি, কারণ হচ্ছে জন্ম আমার জন্মের আগে আমার বাবা মা, আমি সবার ছোট ফ্যামিলিতে, 3 ভাই বোন আমরা। তো আমার ভাই এবং বোন ওরা আমার চেয়ে প্রায় একজন 2 বছরের বড়, একজন 5 বছরের বড়। আচ্ছা। তো ওরা তখন থাকতো ঢাকা রায়ের বাজারে, রায়ের বাজারে থাকতো। তো আমি তখন পেটে। তারপরে আমার নানু বাড়ি ধামরাই, সাভারে যাওয়ার পরে ওখানে আমার জন্ম হয়, কারণ আমি প্রি ম্যাচিওর জন্মাই আর কি। তো ওখানে আমার জন্ম হয় নানু বাড়িতে। তারপরে তো আবার রায়ের বাজারে এখানে বেড়ে ওঠা, ক্লাস 1 পড়েছি রায়ের বাজার যেটা প্রাইমারি স্কুল, ওখানে ক্লাস 1-2 তখন এখানে পড়েছি। তারপরে আবার ক্লাস 3-র দিকে আবার আমরা আমার নানু বাড়ির ওখানে সাভারে চলে যাই আর কি। সাভার বাজার যেটা, যে জায়গাটা একদম মেইন রোডের পাশে, যে আসলে ওখানে আমার নানু বাড়ি। তো ওখানে আমরা 1 বছর ছিলাম। তারপরে আবার 2 বছরের জন্য নারায়ণগঞ্জে চলে যায়। আমার বাবা জব করতেন, তো উনি ফার্মাসিউটিক্যালসে ছিলেন। তো উনি চলে যায়, তখন আমরা আবার নারায়ণগঞ্জে 2 বছর থাকি। তারপর আবার মানে সাভারে আর কি, আবার সাভারে 2 বছর থাকা হয়। তারপরে আবার স্কুল আবার নারায়ণগঞ্জে, ঢাকা, মানে এই করে নারায়ণগঞ্জে থেকে মানে ঢাকার এই প্রান্ত থেকে ওই প্রান্ত মোটামুটি মানে ঢাকার আশেপাশেই, এর মধ্যেই আমাদের, কারণ আমার দাদি বাড়ি হচ্ছে মানিকগঞ্জে আর নানু বাড়ি হচ্ছে সাভারে। তো এর মধ্যেই আমাদের বেশি থাকা হয়েছে আর কি। আর কাজের ক্ষেত্র অনুযায়ী নারায়ণগঞ্জ আমার বাবার কাজের ছিল। পরে আমার বাবা চলে যান যখন আমি ক্লাস 4-এ পড়ি। চলে যাওয়ার পরে আমার মা কাজে জয়েন করে, তখন উনি জব শুরু করে। তখন আমরা চলে যাই আমার নানু বাসায়, যেহেতু আম্মার পক্ষে আসলে একা একা আমাদের 3টা ভাই বোনকে নিয়ে, এবং নতুন প্রথম জব তার। আর সেই সময় উনি আসলে খুব বেশি যে এডুকেটেড ছিল তাও না, উনি এসএসসি পাস, এইচএসসি পড়েছে কিন্তু পরীক্ষা দেয়নি, এরকম ছিল। সেই সময়টা তো আসলে মেয়েদের খুব অল্প সময়, অল্প বয়সে অনেক বেশি লেখাপড়া তার ছিল না বলে ওই বেতনে ওই টাকায় সম্ভব ছিল না যে আমাদের 3জনকে নিয়ে বাসা ভাড়াটা নিয়ে থাকা। যে কারণে আমরা তখন নানু বাসা দাদু বাসা মিলে আমরা 3 ভাই বোন থাকতাম, আর আম্মা জব করতো নারায়ণগঞ্জে। পরে আমার ভাইটা মারা যায় 88-এ। তো ভাইটা মারা যাওয়ার পরে 89-ও আমরা ওখানে থাকি নানু বাসায়। 90-তে আমরা আম্মা আবার আমাদেরকে 2 বোনকে নিয়ে আসে আর কি তার কাছে। শৈশব থেকে যদি বলি তাহলে একটু স্ট্রাগল করে পারিবারিক টানাপোড়েন বলতে হচ্ছে, এটা আসলে সবাইকে মানে একসাথে থাকার একটা প্রচণ্ড ইচ্ছা, প্রচেষ্টা, কিন্তু তারপরেও দূরে থাকতে হয়েছে। তার মানে আন্টিকে বেশ অনেক স্ট্রাগলের মধ্যে আম্মাকে যেতে হয়েছে, কারণ আমার বাবা 87-এ চলে যায় আর 88-এ আমার ভাই চলে যায়। আঙ্কেলের কি হয়েছিল? হার্ট অ্যাটাক। আর ভাই পানিতে ডুবে মারা গেছে। তারপর 89-ও আমরা, যেহেতু আম্মা একটু সেটেল হতে টাইম লাগে, তো 90-তে আমরা চলে যাই নারায়ণগঞ্জে আমার আম্মার কাছে। তখন ওখানে আমার বড় খালা ছিলেন, উনি ডিভোর্স। তো ওনার 2টা ছেলে মেয়ে আর আমরা 2 ভাই বোন, এই 4 জনকে নিয়ে আমার বড় খালা আর আমার আম্মা ওনাদের 2 জনের জবের টাকা দিয়ে আমরা
ওখানে বড় হয়েছি আর কি। যাদের লাইফ স্ট্রাগলিং তারাই বোঝে এটার। তখন আমার মা আমার বড় খালার সাথে থাকা শুরু করলো, তো ওখানে আমরা 4 ভাই বোন হয়ে গেলাম আর কি। আমার খালার 2 ছেলে মেয়ে আর আমরা 2 বোন। আমার খালার আরও একটা মেয়ে আছে বড়, তখন উনি বড় ছিল, উনি লালমাটিয়া কলেজে তখন হোস্টেলে থাকতো। বাসায় আমরা 4 জনই থাকতাম। তো 2 জন আম্মা আর আমার খালা জব করতো, 2 জনের একসাথে টাকা দিয়ে আমাদের চলা আর কি। তার মানে যদি বলা হয় তাহলে একটা সময়ের পরে যে আসলে মা 2 জন হয়ে গেল। কারণ আমি বলবো বড় খালা বাবা ছিল আর আম্মা ছিল মা, এরকম। কিন্তু হয় না যে আমার লাইফটা, অনেকে আছে না যে দুঃখ বিলাস বা আমাদের লাইফটা এরকম, আমরা আসলে এরকম ভাবে ছিলাম না। আমরা ওইটুকুর মধ্যে ওই লাইফটাও আমরা অনেক ভালো মতো কাটিয়েছি, অনেক এনজয় করে কাটিয়েছি, অনেক অনেক সুন্দর মতো কাটিয়েছি। মানে বাস্তবতাকে মেনে নিয়ে জীবনটাকে যেভাবে সুন্দর করা যায়, মানে ওই 2টা বছর 87, 88 এবং আমাদের রিকভার করতে 89টা লেগেছে। কারণ আমি আসলে একটু ডিপলি বলছি না বিষয়গুলো, কারণ হচ্ছে এত বেশি বলতে চাই না। আমার ভাই যখন মারা যায় 88-এ অগাস্টে, অ্যাকচুয়ালি আমরা ওর লাশ পাইনি। ওর ফ্রেন্ডের সাথে ও বেড়াতে গিয়েছিল পদ্মায়, তো মানিকগঞ্জ পদ্মা নদীতে। হ্যাঁ, ওরা ফরিদপুর যাওয়ার করেছিল ট্রলারে করে। তারপর ওরা 7 জন ছিল। ছোট, সে নিজেও তখন ছোট, ক্লাস 9-এ পড়ে, 14 বছর। আমাদের কাছে তখন বড়, কারণ আমি তখন 9 বছর। তো আমার কাছে তো বড়ই সে। আর ওই বয়সের ছেলেদের আসলে একটা দুরন্তপনা থাকে। হ্যাঁ, তো যাবে না এটা নিয়ে এক ধরনের বাসা থেকে পারমিশনও ছিল না। নানুর কাছে যেহেতু আমরা থাকতাম, আমার ছোট মামা ছিল আর নানু ছিল, নানা ছিল না। তো ছোট মামা ওকে যেতে না করেছে। তারপরে ও ভোরবেলা উঠে ও লুকিয়ে চলে গেছে। তারপরে তো দুপুরবেলা, ওই দিন পরের দিন মনে হয়, হ্যাঁ পরের দিন দুপুরে আমরা খবর পাই যে ওর নৌকাটা ডুবে গেছে। ওরা 7 জন ছিল, 7 জনের মধ্যে 3 জন ব্যাক করেছে জীবিত, আর বাকি 4 জনের লাশ পাওয়া যায়নি। তো আম্মা 89, যেটা বললাম যে 89টা আমাদের সেটেল হতে টাইম লেগেছে, যে আম্মা করতো কি খুঁজতো পদ্মার আশেপাশে জায়গাগুলো, যেখানে শুনতো যে আচ্ছা ওইদিকে ওইটা পদ্মার চর, বা ওখানে কোনো লাশ পাওয়া গেছে, বা ওখানে কোনো নৌকা ডুবার কোনো মানুষ পাওয়া গেছে, আম্মা ওখানে চলে যেত। ভোলা, বরিশাল, মানে ওইগুলো তো আমাদের জোন না, আমরা কখনো ওইসব জায়গায় যাইনি। আমরা যেহেতু একদম ঢাকার পাশে, হ্যাঁ এরকম, মানে আমরা শুনতাম যে এরকম পাওয়া গেছে, এরকম একটা ব্যাপার ছিল। তারপরে 89টা যেতে যেতে আমরা ততদিনে মেন্টালি আমরা ধরে নিয়েছি যে এই চ্যাপ্টারটা ক্লোজ, আসলে এটা হবে না, এখানে আমরা কোনোদিন আর পাবো না। তারপরে তো 90 থেকে আমরা নারায়ণগঞ্জে থাকা শুরু করলাম। আমাদের একটা নতুন লাইফ বলা যায় আর কি। ক্লাস 7-এ পড়ি আমি, তখন নারায়ণগঞ্জে গিয়ে ভর্তি হলাম। ওখান থেকে আমি এসএসসি করি। তো আমাদের লাইফটা এখন অনেকে গল্প করে যখন বলে যে আমাদের এইরকম লাইফ ছিল, ওরকম লাইফ ছিল। আমার কাছে কিন্তু আমি নিজেকে ছোট মনে হয় না, যে একদমই হওয়া উচিত না। আছে না যে না আমার তো এটা ছিল না, আমার তো এটা ছিল না, আমার কাছে এটা ছিল মনে হয় না। আমার কাছে মনে হয় আমার লাইফটা বরঞ্চ আরো অনেক বেশি সুন্দর ছিল। আমরা সেই সময় আমরা গান শিখেছি, আমরা নাচ শিখেছি। আমাদের নারায়ণগঞ্জে পৌর পাঠাগারে বিভিন্ন প্রোগ্রাম হতো, আমরা ওখানে পার্টিসিপেট করতাম, উপস্থাপনা করতাম, কবিতা আবৃত্তি করতাম, তারপর নাটক দেখতাম, থিয়েটার দেখতাম। মানে জীবনটা আমাদের কিন্তু একদমই অন্যরকম ছিল। রাস্তায় আমি ফুটবল খেলতাম, সাইকেল চালাতাম, আমাদের জীবনে কোনো বাধা ছিল না। আছে না যে তুমি মেয়ে, এই শব্দটা আমাদের লাইফে ছিল না, যে আমি মেয়ে। কি আমাদের বাসায় ভাইয়া ছিল, আমার খালাতো ভাই ছিল একটা, মানে ও ছেলে, ও স্পেশাল, আমরা 3টা মেয়ে, আমরা মেয়ে, এই বিষয়টাই আমাদের বাসায় ছিল না। আমাদের বাসায় হচ্ছে সবাই একরকম, সবার
মানে উল্টা ভাইয়ার চাইতে আমাদের প্রায়োরিটি অনেক বেশি ছিল যে আমরা কে কি করতে চাই, কি করব, কি এই বিষয়গুলো খুব ছিল আর কি স্কুলে। এবং একটা বিষয় মানে থাকে যে পরিবারের মায়েরা শুধুমাত্র রান্না বান্নার কাজই করছে, সংসারের সব দায়িত্বগুলো হচ্ছে বাবার কাঁধে। এখানে কিন্তু মায়েরাই আসলে সব কিছু করেছে। তো শুধু আর্ন করা না, সব কিছু করা। আমার মাকে দেখতাম সকালবেলা ঘুম থেকে উঠে আমাদেরকে উঠিয়ে আমরা 6টার সময় হুজুরের কাছে পড়তাম, মাদ্রাসায় যেতাম পড়তে 6টার সময়। 6টার সময় আরবি পড়তে যেতাম, আরবি পড়ে বাসায় এসে নাস্তা খেয়ে এর মধ্যে আম্মা আমাদের জন্য নাস্তা বানানো, দুপুরের রান্না করা, এগুলো করে ফেলতো। আমরা ফিরে এসে গোসল টোসল করে আমরা স্কুলে চলে যেতাম। আমরা 4টায় ফিরতাম, আম্মাও 4টায় ফিরতো। ফিরে আম্মা আবার আমাদের জন্য বিকালে নাস্তা বানাতো, আমরা খেয়ে আবার রাস্তায় খেলতে চলে যেতাম। তারপরে সন্ধ্যায় এসে পড়তে বসতাম, আম্মা আবার রাতের খাওয়া রেডি করতো। মানে আমরা আমাদের আম্মা এবং আমার খালা এদেরকে আমরা অলরাউন্ডার দেখেছি, যে আমাদের কখনো বিল দেওয়ার জন্য কোনো পুরুষের উপর ডিপেন্ড করতে হয়নি যে বিল দিবে পুরুষ, বেতন দিতে যাবে পুরুষ, এরকম লাইফ আমি দেখিনি বা আমাদের জীবনে এরকম ছিল না। যে কারণে হয় কি মেন্টালি সেট আপ হচ্ছে আমি এরকম যে আমাকে সবই করতে হবে, আমি সব করতে পারি, আমরা সবই করতে পারি। মানে আমি অনেকের কাছ থেকেই শুনি, আমরা এক্সপেক্ট করি না কারো কাছে কিছু। বা বেড়াতে যাওয়া, আম্মা আমার খালা, আমি মাস্ট বি আন্টি নিশ্চয়ই আছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এবং সুস্থ আছেন আমি বিশ্বাস করি। আছেন সুস্থ, একটু নরম হয়ে গেছেন, তার একটু এখন একটু পার্কিনসনের একটু ঝামেলা হয়েছে, তো সেখান থেকে একটু ডিমেনশিয়ার দিকে যাচ্ছে। কিন্তু আমার বড় খালা মাশাআল্লাহ সে এখনো অনেক স্ট্রং আছে এবং সবাই আমার আশেপাশেই থাকে, আমার কাছাকাছি থাকে। তো আমরা এই জিনিসগুলো নিয়ে আমরা অনেক প্রাউড ফিল করি যে আমি এভাবে বেড়ে উঠেছি এবং আমার পাশে এই মানুষগুলোকে দেখে দেখে আমি বড় হয়েছি। এবং তারা তখন ওই সময়টাতে এতটা শক্তিশালী ভূমিকা এবং আমি বলবো এত সাহসী ভূমিকা পালন করেছেন বলেই কিন্তু আজকের দীপা খন্দকার মানসিকভাবে এতটা আসলে আমি বলবো স্ট্রং, আদারওয়াইজ পসিবল ছিল না। মানে আমাদের লাইফে হয় না, মেয়েরা বলে, মানে অনেকের ফেসবুকে দেখে স্ট্যাটাস দেয় যে হাজব্যান্ড এটা দেয়নি, এখানে বেড়াতে নিয়ে যায়নি, আমাকে শাড়ি কিনে দেয়নি। আমার জীবনে বা আমার বোন আছি, আমাদের জীবনে আসলে আমরা এই এক্সপেকটেশনটা বা এইটা নিয়ে যে একটু ভাবনারও বিষয়, এটা আমরা ভুলে যাই যে হাজব্যান্ডেরও দায়িত্ব আছে যে কিছু দেয়ার, আমাকে একটু শাড়ি কিনে দিবে বা আমাকে একটু বেড়াতে নিয়ে যাবে। এটা আমার জীবনে নাই। আমি মনে হয় যে নিয়ে গেল, না নিয়ে গেলেন নাই, আর নিয়ে যাওয়ার কি আছে। আমার মনে হয় আমি তো নিয়ে যাই ওকে, যে আমি প্ল্যান করি যে চলো সবাই মিলে যাই, চলো সবাই মিলে নেপাল ঘুরতে যাই, সবাই মিলে অস্ট্রেলিয়া ঘুরতে যাই, বা কোথাও পাশের বাসার রেস্টুরেন্টে যাই। মানে এটার জন্য ও ছেলেটাকেই কেন দায়িত্ব নিতে হবে, এটাতে আমি আসলে একদম অভ্যস্ত না। আরেকটা প্রশ্ন একটু জানতে চাই, সেটা হচ্ছে এই যে খেলাধুলা করার অনেক গল্প তো শুনলাম, আসলে কি দীপাপু ছোটবেলা থেকে এমন শান্ত ছিল নাকি একটু দুরন্ত ছিল, বড় হতে হতে শান্ত হয়ে গেছে? না, আমি অনেক শান্ত ছিলাম, খুবই শান্ত ছিলাম। কথাবার্তা আমি সবসময় কম বলেছি, কম বলতাম, কিন্তু খেলাধুলা করতাম অনেক, মানে বডিলি চঞ্চল ছিলাম, যেমন দৌড়াদৌড়ি করতাম অনেক বেশি। স্কুলের ফ্রেন্ডরা সবসময় বলে যে গার্লস গাইড করতাম, মানে অ্যাক্টিভ যাকে বলে, আমি অ্যাক্টিভ ছিলাম অনেক, মানে কথা কম বাট কাজ বেশি। মানে ক্লাস 7 থেকে গার্লস গাইড এবং অ্যাক্টিভলি গার্লস গাইড করতাম। আমি ক্যাম্পেও গিয়েছি সেই সময়, ক্লাস 7-8-এ পড়ি যখন, স্কাউটিং এর জন্য। স্কাউটিং এ, হ্যাঁ, মানে সেই গাজীপুরের জঙ্গলে তাঁবু খাটিয়ে 7 দিন ছিলাম আমি গার্লস গাইডে। এটা না একটা ড্রিম, মানে আমার মনে আছে আমি যখন গিয়েছিলাম, মানে বাসা থেকে বাইরে থাকবো এবং লাইফের ফার্স্ট টাইম বাসা থেকে এটা আসলে বলছে আব্বু যে হ্যাঁ যেতে পারবে, মানে এটা অন্যরকম একটা স্বপ্ন ছিল। তো আমার মনে হয় যে আমাদের মেয়েদের জন্য বাসার বাইরে প্রথম থাকা যদি হয়ে থাকে, যারা আসলে স্কাউটিং করে গার্লস গাইড হিসেবে, তাদের জন্য এটা বোধহয় প্রথম বাইরে থাকা। হ্যাঁ, আমার জন্য ওটা একদমই প্রথম ছিল। শৈশবে কি আবারও ফিরে যাওয়ার ইচ্ছা আছে?
না, আমার এরকম মনে হয় না যে ফিরে যাই। আমার কাছে মনে হয় কি, আমি আল্লাহ বিশ্বাস করি। আমার কাছে মনে হয় আমার লাইফ লাইনটা এরকমভাবে প্ল্যান করা। অনেকে আছে না যে কেন শৈশবে ফিরে যেতে চায়, যে এখন হয়তো ভালো নাই, আমি আগের জীবনটা চাই। আমার কিন্তু এরকম না, আমার কাছে এরকম হয় না। আমার কাছে মনে হয় যে এই যে গ্র্যাজুয়ালি আমার এটার পরে এটা, এটার পরে এটা, এটা দরকার ছিল আমার জন্য হয়তো, বা এটাই আমার লাইফ লাইন, এটাই আসলে বেস্ট প্ল্যান ফর মি। হ্যাঁ, এটাকেই আমি বানিয়েছি এই সব জার্নিটা। রাইট। নিজের শৈশব আর বাচ্চাদের শৈশব দুটোকে যখন দেখা হয় তখন কোনো স্মৃতি কি মনে পড়ে? ওদেরটা আমার বোরিং লাগে। তখন মনে হয় আমরা কত খেলাধুলা করেছি। হ্যাঁ, ওদেরটা বোরিং লাগে কেন? ওরা সব পেয়ে যাচ্ছে, মানে ওদের কোনো স্ট্রাগল নাই। আমাদের তো অনেক স্ট্রাগল ছিল। তো বৃষ্টি হতো, 3 টাকা রিক্সা ভাড়া ছিল, 3 টাকা বাঁচানোর জন্য ভিজে ভিজে আসতাম। রাইট, বাসে যেতে শাওয়ারই নিয়ে ফেলবো। হ্যাঁ, মানে মনে হতো যে 3 টাকা দিয়ে একটা কিছু কিনে খেতে খেতে হেঁটে হেঁটে চলে আসতাম। তারপরে অনেক প্ল্যান থাকতো না যে প্রতিদিন এত এত টাকা করে জমালে একটা কিছু কিনতে পারবো। হ্যাঁ, এরকম একটা ব্যাপার ছিল। বা ওই যে রাস্তায় আমি ফুটবল খেলতাম, একটা ফুটবল তো আম্মা আসলে কিনে দিবে না, বা ওইটা ফুটবল কিনে দেওয়ার মতো বিলাসিতাও ছিল না। তো ওই যে টাকা জমিয়ে হয়তো একটা ফুটবল কিনে ফেলবো। আর আমরা তো সব ফ্রেন্ডরা মিলে চাঁদা তুলে, যে তুমি প্রত্যেককে বলে দিতাম 1 সপ্তাহ পরে আমরা মানে একটা বল কিনবো, সো সবাইকে এত টাকা করে দিতে হবে। এটার জন্য আমাদের একটা স্ট্রাগল থাকতো যে বাসা থেকে কিভাবে দুটোকে একটু বেশি নেওয়া যায়, একটু না খেয়ে যদি কোনোভাবে জমানো যায়। আমি রিলেট করতে পারছি। তারপরে যেটা আমাদের ছিল যে আমি সাইকেল চালাতাম বা ফুটবল খেলতাম, এই বিষয়গুলো ছিল যে এই টাকা জমি এগুলা করতাম। 50 টাকা করে চাঁদা দিয়ে চাইনিজ খেতে যেতাম, যে আচ্ছা সবাই 50 টাকা করে দিবে, তাহলে স্যুপ আর অন্থন এই দুইটা জিনিস হবে আর কি, ওই টাকাটা দিয়ে। দীপা, মনে আছে তখন সাইকেল ঘন্টা হিসেবে ভাড়া দেয়া হতো? আমি কিন্তু ওটাও চালিয়েছি, ঘন্টা হিসেবে নিয়ে সাইকেল। আব্বু তো কিনে দিচ্ছে না, তো কিন্তু আমাদের আবার একটা সাইকেল ছিল, যেহেতু আমরা 4 ভাই বোন ছিলাম, ভাইয়ের সাইকেল। হ্যাঁ, আমাদের বাসায় একটা সাইকেল ছিল, ওটা আমরা একটু চালানোর সুযোগ পেতাম আর কি, নিচে গিয়ে রাস্তায় একটু চালানোর সুযোগ পেতাম। বাচ্চারা যখন মানে শৈশবের গল্প শুনে, তখন কি ওরা বলে ওয়াও তোমাদের শৈশবটা অনেক দারুণ ছিল, অথবা তোমরা এত বোরিং ছিলা? বাচ্চাদের যে ব্যাপারটা হয় কি, ওদের চিন্তাধারাগুলো অনেক বড় বড়, মানে এত ছোট না আমাদের মতো। কারণ ওরা চাইলেই স্যুপ খেতে পারছে, বা চাইলেই রেস্টুরেন্টে গিয়ে 5,000 টাকা 10,000 টাকা বিল দিয়ে দেয়াটা, এটা নিয়ে ওরা ভাবছেও না। ফুড পান্ডায় অর্ডার করে ফেলছে। যেমন আমার ছেলে, ও বাসে, ওর স্কুল বাসে যায় অনেকদিন, এখন যেহেতু 12-এ পড়ে, তো অনেক সময় হয় আর্লি ক্লাস শেষ হয়ে যায়, ও ঠাস করে আমাকে বলে যে তুমি একটা টেক্সট করো স্কুলে, আমি চলে যেতে চাই বাসায়। মানে ও কিন্তু ভাবছে না যে ও কিন্তু 1 ঘন্টা পরে আসলেও বাসে করে আসতে পারে, কিন্তু ও একা যদি একটা উবার নিয়ে চলে আসে 1,000 টাকা বিল চলে আসে, ওইটা ওকে কোনো কিছু মাথায় কাজ করছে না। আর আমরা হয়তো সেই সময় 100 টাকা 50 টাকা খরচ, 3 টাকা 4 টাকা খরচ করাটাকে ও বিশাল ব্যাপার মনে হতো, যে এই টাকাটা আমি খরচ করব বা করতে পারবো। তো যে কারণে মনে হয় মাঝে মাঝে মনে হয় ওরা ব্লেসড, অথবা জানি না, ওরা ব্লেসড। আবার একদিক থেকে বলবো যে জীবনের অনেকগুলো যে শেড আছে, ওরা সেগুলোকে মিস করে ফেলে। শেডগুলো হয়তো দেখেনি, অথবা ওদের শেডটা অন্যরকম আর কি। হয়তো সময়ের সাথে সাথে আসলে আমরা যদি আমাদের শৈশবকে বাদ দিয়ে আমাদের বাবা মায়েদের শৈশবের দিকে তাকাই, সেটাও কিন্তু আবার ভিন্ন রকম ছিল। হ্যাঁ, দীপাপু, স্কুল জীবনে কি প্রেম হয়েছিল? না, কেউ বলার সাহসও পায়নি? সাহস না, মানে হচ্ছে আমাদের বাসায় আমার খালা খুব স্ট্রিক্ট ছিল, ভীষণ স্ট্রিক্ট। ওই যে বললাম যে বাবা, তো উনি, মানে আমার মা তো এনজিওতে জব করতেন, আমার খালা ছিলেন ডিরেক্টর ওই ILO প্রজেক্টের, আর আম্মা জব করতেন। তো ওনাকে আমরা ভীষণ ভয় পেতাম। ওনার একটাই কথা ছিল যে ইউনিভার্সিটিতে গিয়ে রিক্সাওয়ালার সাথে প্রেম করলেও বিয়ে দিয়ে দিব, কোনো অসুবিধা নাই, কিন্তু ইউনিভার্সিটির আগে কারোর সাথে প্রেম করা যাবে না। মানে অ্যাটলিস্ট আমাকে ইউনিভার্সিটি পর্যন্ত যেতে হবে প্রেম করার জন্য, মানে স্ট্রিক্টলি বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ। সো আমরা আসলে ওই আমাদের বাসায় কেউই, আমাদের ভাই বোনদের কেউই আমরা স্কুলে প্রেম করি নাই, মানে স্কুলে আমাদের প্রেম হয় নাই। মাইন্ডসেটটা অ্যাকচুয়ালি ওরকম ছিল। কিন্তু নারায়ণগঞ্জে যেটা ছিল,
নারায়ণগঞ্জের ছেলেরা অনেক পিছে পিছে ঘোরার তাদের ব্যাপার ছিল, পিছে পিছে স্কুলে যাওয়া, স্কুলে থেকে আসা, গেটের সামনে দাঁড়িয়ে থাকা, এগুলো ছিল। কিন্তু আমার ক্ষেত্রে একটু কম, কারণ আমার বোন বড় তো, ও অনেক সুন্দরী, ওর পিছনেই বেশি ছিল। তো দেখা যায় যে ওর পিছনে কেউ একজন ঘুরছে, তার বন্ধুটা হয়তো আবার মনে করতো যে আচ্ছা একই ঘরে দুজন, ছোটটার দিকে একটু তাকা, এরকম আর কি বিষয়টা। কিন্তু খুব বেশি আমার প্রতি খুব বেশি মানুষের ইয়ে ছিল না, অ্যাট্রাকশন ছিল না। বড় বোনকে কনভিন্স করার জন্য দীপা আপুকে কেউ কি অনেক গিফট দিত, চকলেট দিত, এমন কেউ ছিল না? এরকম ছিল, মানে চকলেট গিফট, চকলেটের তখন খুব বেশি চল ছিল না। তখন আমাদের সময় খুব বেশি ছিল ক্যাসেট, গানের ক্যাসেট। আমাদের সময় ব্যান্ডের গানের খুব প্রচলন ছিল তখন, মাইলস, মনিটর, মানে আমরা অনেক ব্যান্ডের গান শুনতাম। তো ওই ব্যান্ডের যদি একটা মিক্স ক্যাসেট কেউ দিত, তাহলে তো জীবন মানে মনে হয় অর্ধেক দিয়ে দিলাম, এরকম একটা ব্যাপার। মানুষের কত ভালো যে রেকর্ড করে একটা মিক্স ক্যাসেট দিয়েছে আর কি। পছন্দের গানগুলোকে, আগে তো এটা খুব ছিল যে একটা ক্যাসেটের মধ্যে সব ভালো লাগার গানগুলোকে একসাথে করা হতো। আসলে অন্যরকম একটা মানে ভালো লাগা ছিল। আমরা যদি জানতে চাই দীপাপুর কাছে যে দীর্ঘ একটা জীবন আমরা কিন্তু অলরেডি পার করে ফেলেছি, জীবনের অর্ধেকটা। তো সেই জায়গাতে ছোটবেলা থেকে নিয়ে এখনো পর্যন্ত প্রাপ্তি এবং অপ্রাপ্তির খাতায় এমন কোনো কিছু কি আছে যেটা আসলে জীবনকে অনেক রঙিন করে তুলেছে, যে না পেলেও আমি খুশি কিন্তু আমি পাইনি? প্রাপ্তি তো ভরপুর। আমি বলবো যে আমার মেবি আমি আমার যোগ্যতার চাইতেও বেশি পেয়েছি, বা আমার চাওয়ার চাইতেও বেশি পেয়েছি। অবশ্যই চাওয়ার চাইতে বেশি পেয়েছি, কারণ হচ্ছে আমি এগুলো কিছুই চাইনি, এই লাইফ আমি চাইনি। সো তার চেয়েও বেশি আমাকে আল্লাহ দিয়েছেন। আর অপ্রাপ্তি যদি বলি, আমার একটাই অপ্রাপ্তি আমার কাছে মনে হয় যে আমি ইউনিভার্সিটি পড়তে পারিনি। আমাকে খুব শর্টকাট গ্র্যাজুয়েশন করতে হয়েছে, কারণ হচ্ছে ইন্টারমিডিয়েটের পরে আমি কাজ শুরু করেছি মিডিয়ায়, এবং আমি তখন আসলে বুঝিনি, জানতাম না যে আমি এত ব্যস্ত হয়ে যাব বা আসলে এখানে আমি থেকে যাব, এরকমটা আমি বুঝতে পারিনি। আমার মনে হয়েছে যে আচ্ছা, আমরা তো ছোটবেলায় স্টেজে একটা গান গাইতাম, একটু উপস্থাপনা করতাম, ওই রকমই মনে হয় যে আচ্ছা আমাকে ডেকেছে, আমি এসছি, কাজটা করব, করে বাসায় চলে যাব, এরকম একটা ব্যাপার। সেই যে এসে এখানে এত থেকেই যাওয়া হবে, এত ব্যস্ত হয়ে যাওয়া হবে, এইটা কোনোদিন ভাবিনি। তো তারপর তো ইন্টারমিডিয়েটের পরে চিন্তা করলাম যে আমি তখন যেহেতু একটা এয়ারলাইন্সে ছিলাম, জিএমজি এয়ারলাইন্সে জয়েন করেছি, ওখানে আমাকে টাইম দিতে হতো, নাটকের শুটিং, আমার কোনোভাবেই আমি মানে টাইম ম্যাচ করতে পারবো না। যে যদি আমি ভালো কোনো সাবজেক্টে পড়তে চাই বা ইউনিভার্সিটিতে পড়তে চাই, ওখানে আমার ক্লাস করতে হবে। তখন মনে হলো যে শর্টকাটে আমি একটু গ্র্যাজুয়েশনটা করে ফেলি। তো তখন আমি বিকম, তখন আমাদের বিকম ছিল, বিকম বেশ পপুলার ছিল, যারা একটু আমি যদিও কম করতে পারবে ব্যাকগ্রাউন্ড, আমি এসএসসি এইচএসসি তে সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এবং আমার রেজাল্ট খুবই ভালো ছিল। মানে বিশেষ করে আমার স্কুল ফ্রেন্ডরা, ওদের কাছে আমি অনেক যে কারণ আমার রেজাল্ট স্কুল জীবনে এত ভালো ছিল, আমার এসএসসি রেজাল্ট এত ভালো ছিল যে সেখানে আমি সেরকম শর্টকাট একটা বিকম করে ফেলবো, এটা ওরা চিন্তাই করতে পারেনি যে চাইলেই আমি ফিজিক্স কেমিস্ট্রিতে পড়ার মতো মার্কস আমার ছিল। ব্যাপারটা হয়ে গেছে এরকম যে একটা জোক আছে না যে বি কম কেন, বি বেশি না কেন, বি বেশি না, বেশি করতে গেলেই পড়াশোনা বেশি করতে হবে, এরকম মানে আগে বাবা মায়েরা অনেকেই হয়তো বুঝতেন না, বা নানি দাদিরা, যে বি কম আবার কেন। যেমন আমার মায়ের তো খুবই, আমার খালা এবং আমার মার তো খুবই মন খারাপ ছিল বিষয়টা নিয়ে, যে তারা খুব চেয়েছিল আমি মেডিকেলে পড়বো, এবং আমার যেহেতু এসএসসি রেজাল্ট ভালো ছিল, এইচএসসি রেজাল্ট ভালো ছিল, সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, আর তারপরে আমার মনে হয়েছিল আমার ইন্টারমিডিয়েটে সাইকোলজিও ছিল। তা আমি ভেবেছিলাম যে অ্যাটলিস্ট আমি সাইকোলজিতে পড়বো, কিন্তু পরে তো তার হলো না। এখনো সুযোগ আছে, পড়াশোনার তো আসলে কোনো সময় আর বয়স নেই। আমার এখনো মনে হয় জানো, যে আমি মনে হয় একটু যদি সময় পেতাম, আমি মানে ক্লিনিক্যাল সাইকোলজি বা কাউন্সিলিং কোনো একটা আই থিংক মানে
এটাতে দীপাপু খুব ভালো করবে, মানে আমার কাছে মনে হয়, কারণ আমার নিজের কাছেও মনে হয় কুল অ্যান্ড কাম একটা ভয়েস থাকতে হয়, মাথাটা একটু ঠান্ডা মস্তিষ্কের একজন মানুষ থাকতে হয়, তো সেই জায়গাতে বিনা পয়সায় যে পরিমাণ কাউন্সেলিং আমাকে করতে হয় নিজেকে সহ অন্যদেরকে, সো আমার কাছে মনে হয় যে এটা আমি এটা করলেই ভালো। পারি। না, এটা নিয়ে আমরা ভবিষ্যতের জন্য আশাবাদী। আচ্ছা দীপাপু, কথা বলতে বলতে শোবিজের প্রসঙ্গ যেহেতু চলেই আসলো, তো আমাদের স্মৃতির ক্যানভাসের এই সেগমেন্টটা আমি এখানেই শেষ করব, শোবিজের দিকেই যেতে চাই। ছোটবেলা থেকে নায়িকা হওয়ার ইচ্ছাটা কি ছিল? একদমই না, মানে এই বিষয়টাই আমার মাথায় ছিল না। অনেকের, আমাদের আর্টিস্টদের মধ্যে অনেকের শুনি যে লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখতে যাওয়া, বা আমি ওই মানুষটা ছিলাম না। একদমই আমি ওই মানুষটা না। আমি যে মানুষটা ছিলাম, ওই যে বললাম গার্লস গাইড করা, 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারিতে সকাল ভোর 5টায় উঠে সেলুট দিতে চলে যাওয়া, প্যারেড করতে চলে যাওয়া, আমি হচ্ছে এই মানুষটা। আর নিচে রাস্তায় ফুটবল খেলা মানুষটা, এটা ছিলাম আমি। আর টেলিভিশন যদি আমার জীবনে থাকে যতটুকু, ততটুকু হচ্ছে ইংলিশ সিরিয়ালগুলো, রবিনহুড। আমার তো মানে ড্রিম ছিল হচ্ছে রবিনহুড। ওর যে চোখটা দেখাতো টাইটেলে, আমি দৌড় দিয়ে এসে চোখটা দেখতে একটু চলে আসতাম, এরকম। ম্যাকগাইভার। রবিনহুডের চাইতে আমার ক্রাশ ছিল আসলে সুপারম্যান ক্রাশ ছিল, এবং আমি ডায়েরিও লিখতাম সুপারম্যানকে নিয়ে, কোনো একদিন যদি সুপারম্যানকে দেখতে পাই, এরকম একটা ব্যাপার। তখন আর হারকিউলিস আমার সময় ছিল, হারকিউলিস দেখতাম। হারকিউলিসকে দেখলেই আমার, এমন জায়ান্ট একটা লোক দেখলেই আমার ভালো লাগতো, মানে খুব আমি পাগল ছিলাম। নাটক, সিনেমা আমি একদমই দেখতাম না। প্রথম যদি আমি বলি কোনো নাটক আমার ভালো লাগা, সেটা হচ্ছে কোথাও কেউ নেই। ওকে। আর তখন তো সবাই আসলে ওই নাটকটা দেখার জন্য আগে থেকে সব কাজ কমপ্লিট করে ফেলতো, মানে ভালো লাগা তৈরি হলো কোথাও কেউ নেই দেখে। মানে আমি একদম হুকড হলাম যে ওয়াও, এটা একটা স্বপ্নের জগতের মতো। সুবর্ণাপার অ্যাক্টিং, এবং ওখানে জীবনের গল্পগুলো আসলে ছিল, মানে কখনো কেঁদেছি, মানে ইনভলভ হয়েছি, কেঁদেছি। সুবর্ণাপার চুলের স্টাইল, সুবর্ণাপা হেঁটে যাচ্ছে, পায়ের শট, মানে তখন আমার প্রথম। এবং সুতি শাড়ি পরে যে একটা মেয়েকে এতটা অসাধারণ লাগতে পারে, সেটা আসলে সুবর্ণা আপাকে দেখে আমার মনে হয় বাঙালি মেয়েরাও তখন অনেক বুঝেছে। আমরা একটু এয়ার হোস্টেস হওয়ার গল্পটা জানতে চাই, যেহেতু বয়সটা খুবই অল্প ছিল, তখন স্টুডেন্ট, কিভাবে এয়ার হোস্টেস হয়ে গেলে? এয়ার হোস্টেস হওয়ার গল্পটা, ওই যে আমি বলছিলাম যে আমার খালার বড় একটা মেয়ে ছিল, ও লালমাটিয়াতে পড়তো। আপুনি আমাদের চাইতে বেশ বড় আপুনি, কারণ আমরা যেহেতু বাসায় তাকে পাই নাই, মানে আমরা যখন নারায়ণগঞ্জে গেছি তখন আপুনি অলরেডি লালমাটিয়া কলেজে পড়ে। তো আপুনি 90-তে জয়েন করেছিল, বাংলাদেশ বিমানে ছিল আপুনি। তো আপনি যখন জয়েন করেছে, তো তারপরে আপনি বিয়ে করেছে, আপনি স্কাটনে থাকে। তো আমরা আপনি বাসায় মাঝে মাঝে বেড়াতে আসি, বা আপনি নারায়ণগঞ্জে যায়। আপুনির যে ইউনিফর্ম এবং সাথে হিল পরে টকটক করে হেঁটে হেঁটে যায়, এই সব কিছু আমার বোনকে খুব অ্যাট্রাক্ট করলো। আমার বোন তো খুব পাগল হয়ে গেল যে আচ্ছা, এত সুন্দর লাগে আপুনিকে, এটা একটা দারুণ জব, এটাই করা। এবং ওই সময় মানে মেয়েদের একটা ড্রিম জব ছিল, মানে এত সহজও ছিল না, সহজ ছিল না। হাইট অনেক লম্বা হতে হবে, ইংলিশ বলতে জানতে হবে, এই বিষয়গুলো ছিল। তো আমার বোনের খুব শখ হলো যে ও এয়ার হোস্টেস হবে। আর ওই যে বলছিলাম যে আমার বোন যেহেতু খুব সুন্দর, ওর কিন্তু অনেক নাটক, সিনেমা এগুলোর অফারও আসতো। তখন চাঁদনি সিনেমাটা রিলিজ হয়েছে, যে নতুন ছেলে মেয়েদেরকে দিয়ে সিনেমা করানোর একটা ট্রেন্ড শুরু হয়েছে। তখন আমার বোনকেও 2-1 বলেছিল বোনের জন্য যে সিনেমা করবে কিনা। তখনও এসএসসি দেয়নি, যে কারণে বাসা থেকে অ্যালাউ করেনি, যে না আর একটু পড়াশোনা শেষ করুক, পরে করলে করবে, এরকম। তো ওর তখন ও ইন্টারমিডিয়েট পাশ করে ফেলেছে, আমি মাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, আমার রেজাল্টও হয়নি। তখন আমরা এরকম একটা পেপার সার্কুলার দেখলাম যে কেবিন ক্রু নিবে। তখন আমার বোন ইন্টারভিউ দিবে, ও অ্যাপ্লাই করলো,
কিন্তু ও আমাকে ঘ্যান ঘ্যান করছে যে আমি একা একা যাব, তুইও চল দুজনেই দিই, কারণ হচ্ছে তুই তো ইন্টারমিডিয়েট মানে পরীক্ষা যেহেতু দিয়ে দিয়েছিস, তখন আমার রেজাল্ট হয় না, আর ওরা ইন্টারমিডিয়েট পাস চেয়েছে, তা বলে আমার রেজাল্ট হয় নাই, তো আমি কিভাবে যাব? তো বলছে তাও চলছে, তাও তুই ঠিক আছে তোর হবে না, কিন্তু তুই গেলি সাথে আর কি, ইন্টারভিউ রিটেন পরীক্ষা দিলি। তা আচ্ছা ঠিক আছে, ওর জন্য আমিও গেলাম। যাওয়ার পরে রিটেন পরীক্ষা দিলাম, ওর হলো না, আমার হয়ে গেল। রেজাল্ট আসলো, ওর হয়নি, আমার হলো। তখন ও বলছে যে থাক, তোর যখন হয়েছে তুই জয়েন কর, আমার হয় নাই তো কি হয়েছে, তুই মানে ভাইবা পরীক্ষা দিতে যেতে হবে। তা আমি বললাম যে আমার তো রেজাল্ট যেহেতু হয় নাই, ভাইবা পরীক্ষায় তো আমি মিথ্যা কথা বলতে পারবো না, এখন আমার তো বলতে হবে। তো বলছে যে ঠিক আছে, তুই ভাইবাতে বল যে তোর রেজাল্ট হয় নাই, যদি নেয় নিবে, না নিলে নাই। তারপরে ভাইবাতে আমি ভাইবা দিলাম, ভাইবা ভালো হলো। ভালো হওয়ার পরে ওদেরকে আমি বললাম যে আমার তো রেজাল্ট হয় নাই। তো বললো অসুবিধা নাই, আপনি জয়েন করেন, যদি ফেল করেন তাহলে আমরা বাদ দিয়ে দিব, আর যদি পাস করেন তাহলে তো নিয়ে নিব। তো তারপরে তো রেজাল্ট আসলো, ট্রেনিং করে আমি ঢুকে গেলাম, ওর আর ঢোকা হলো না। ঠিক সেই জায়গা থেকে আবার শোবিজে মানে অফারটা কোথা থেকে আসলো, কিভাবে করে শোবিজ অঙ্গনে আসা? এই জিনিসগুলো না সব একই সময় একই সাথে। তার আগে আমি এসএসসির পরে নারায়ণগঞ্জ থেকে আমি লালমাটিয়া কলেজে ভর্তি হই। লালমাটিয়া কলেজে ভর্তি হই 95-এ। তো তখন লালমাটিয়া কলেজের পাশে এরকম লিফলেট লাগানো থাকে, বিলবোর্ড তো না, ছোট ছোট পোস্টার লাগানো থাকে যে মডেলিং শেখানো হয়, এই টাইপের কি জানো। তো আমরা ফ্রেন্ডরা খুব দুষ্টামি করতাম এটা নিয়ে, যে চল শিখে আসি, কি করি দে, ক্যাটওয়াক শেখানো হয় তখন। এবং সেখানে তখন সুইটি আপু, মো আপু ওরা শেখাতো। তানিয়া আপা, সুইটি আপু, মো আপু, নোবেল ভাই, আফজাল ভাইয়ের ওয়াইফ, কারুজ নামে একটা এজেন্সি, ওরা শেখাতো ধানমন্ডি 27 নম্বরেই। আর আমার কলেজ লালমাটি একদম পাশে, আমি হোস্টেলে থাকি। তো আমার 4-5টা ফ্রেন্ড মিলে আমরা গেলাম ওখানে, কত যেন 200-300 টাকা বোধ হয় ছিল এন্ট্রি ফি। গেলাম 1 মাসের কোর্স। তো 1 মাস আমরা তো আসলে ফাজলামি করতে গেছি, আমরা তো এটা বুঝিও না, জানিও না। তারপর 1 মাসের কোর্স করলাম, করার পরে 1 মাস পরে আমাদের একটা পরীক্ষা হলো। পরীক্ষায় আমি ফেল, যে হাঁটতে পারি না। সেটা হচ্ছে 96-এর দিকে আর কি। তো হাঁটতেও পারি না, ফেল করলাম। কিন্তু যেটা হলো, ওরা একটা ফটোশুট করালো সবার ফ্রিতে, যে যারা এখানে স্টুডেন্ট সবার একটা করে ফটোশুট করানো হবে। শাহরুখ আমিন, টিঙ্কু ভাই তখন মেকআপ করে দিল। মেকআপও তো করতে পারি না, লিপস্টিকও দিতে পারি না। টিঙ্কু ভাই মেকআপ করে টোরে ফটোশুট, রিপন ভাই ফটোগ্রাফার, তখন রিপন ভাই খুব ভালো মডেল ফটোগ্রাফার, রিপন ভাই ছবি তুলে দিল। দেওয়ার পরে আমার তো কোনো ইন্টারেস্ট নাই, ছবি তুলছি কি তুলি নাই, কাহিনী শেষ, চল ব্যাক টু প্যাভিলিয়ন, হোস্টেলে চলে যাও, গিয়ে লেখাপড়া করো। তারপরে হঠাৎ করে একদিন 98-এ ফোন আসলো ইন্টারস্পিড থেকে ফোন আসলো। তখন ইন্টারস্পিড খুবই ভালো কাজ করে, মানে ইন্টারস্পিড আর হচ্ছে অ্যাডকম, তখন হচ্ছে টপমোস্ট অ্যাডফার্ম। আমি তো এগুলাও জানি না, মানে কারণ হচ্ছে কে ইন্টারস্পিড, কে অ্যাডকম, কারণ এগুলার মধ্যে তো আমাদের ফ্যামিলির কেউ নাই। আমরা হচ্ছি স্কুলে গান টান গাই, পৌর পাঠাগারে গান গাই, নারায়ণগঞ্জের মধ্যে আম্মার অফিসের গান গাই, মোটামুটি সবাই চেনে জানে, ভালো মেয়ে, ওর অনেক গুণ, এটাতেই অনেক শান্তি। হ্যাঁ, মানে হচ্ছে গুণ টুন না, মানে হচ্ছে ওই যে হয় না যে প্রিভিলেজ, যে মা খালা জব করে অফিসে, মা খালা ডিরেক্টর, তো এদের বাচ্চারাই তো করবে, ভাবখানা এরকম আর কি, যে আমাদের অফিসে পিকনিক, আমি উপস্থাপনা করছি, বা আমার বোন গান গাচ্ছে, আমার আরেক কাজিন ও নাচ করছে, এরকম আর কি বিষয়টা। তো সবাই ওইভাবেই দেখে, খুব যে ইম্পর্টেন্ট দিয়ে দেখে বিষয়টা সেটা না। তারপরে অ্যাডের অফার আসলো, ওরা বললো যে এরকম লিপটন তাজা চায়ের অ্যাড। তো তখন তো লিপটন তাজা চা বিশাল ব্র্যান্ড, ইন্ডিয়ায় শুধু অ্যাড হয়, বাংলাদেশে কোনো অ্যাড হয় না। তো অফিসে আসতে বললো। তো আম্মা আমাকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে বললো যে আমরা তো চিন্তা করে পাচ্ছি না ওরা আমাকে কোথায় পেলো। তো বললো যে এরকম কারুজ থেকে ছবি জমা দিয়েছিল সব এজেন্সিতে, তো জন্য তোমার ছবিটা আমরা পেয়েছি, তো তোমাকে আমরা নিতে চাই। তখন আমার 18ও হয় নাই। তারপরে বললো যে আচ্ছা ঠিক আছে, অ্যাড কবে, শুটিং কবে হবে? নভেম্বর মাসে। আচ্ছা, তখন 18 হয়ে যাবে আমার। তো পাসপোর্ট
করতে হবে। আচ্ছা, তারপরে ওরা পাসপোর্টও করে দিল, ব্যাংককে শুটিং হবে, ব্যাংককে শুটিং হবে। যাই হোক, সবকিছু ঠিকঠাক হলো। আমি ব্যাংককে গিয়ে শ্যুট করলাম, শ্যুট করার পরে ফিরে আসলাম। ওই যে শ্যুট টুট করছি ঠিকই, কিন্তু ওরা এর আগে একটা ভিডিও দিয়েছিল কপি করার জন্য, ওটা ইন্ডিয়ান অ্যাডের কপি ছিল, একদম হুবহু আমাকে কপি করতে হবে। তো এটা দেখে 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 ভিসিআরে আমি দেখতাম, দেখে দেখে আমি কপি শিখে ফেলছি। আচ্ছা, ব্যাংককে গিয়ে মেকআপ টেকআপ করে আমি করে চলে আসছি। চলে আসার পরে তো আবার তখন গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছি। তারপরে এই যে ইয়েতে এয়ার হোস্টেজের এখানে ইন্টারভিউ এগুলা নিয়ে ব্যস্ত। তার মানে শোবিজটা কিন্তু অ্যাকচুয়ালি এয়ার হোস্টেজ হওয়ার আগেই শুরু হয়েছে, একটু আগেই শুরু হয়েছে। হ্যাঁ, শুটিংটা আগে হয়েছে। তারপর 99-এ, মানে ওটা তো 98-এর নভেম্বরে হলো শুটটা, 99-এর মার্চ মাসে আমি জয়েন করলাম ইয়েতে, জিএমজি এয়ারলাইন্সে। তখন যেহেতু বাসাটা আমার নারায়ণগঞ্জে, তো আমি নারায়ণগঞ্জ থেকে তো আমি এই কাজটা করতে পারবো না। তো কি করব, এর মধ্যে আমার কাজিন যে ছোট, ও ইন্টারমিডিয়েট পাশ করে ও ইউনিভার্সিটিতে ভর্তি হবে, ও ভর্তি হলো ইস্ট ওয়েস্টে। তো আমাদের থাকার এখন একটা জায়গা লাগবে। তখন 32 নম্বরে একটা হোস্টেল ছিল, প্রাইভেট হোস্টেল, খুবই ভালো, মেয়েদের, ডক্টররা থাকতো, মেডিকেলে পড়ে মেয়েরা, ওরা থাকতো। ছোট একটা একদম 32 নম্বরের শেখ মুজিবের বাসাটার পাশেই, খুবই সুন্দর একটা বাসা, এক্সপেন্সিভ একটা ইয়ে। তো ঠিক আছে, আমার খালা গিয়ে আমার ওই কাজিন আর আমাকে ওইখানে দিয়ে দিল যে আচ্ছা, তাহলে এখান থেকে আমি অফিসও করতে পারবো, আবার আমি গ্র্যাজুয়েশনও করতে পারবো, আমার বোনটা ও ইউনিভার্সিটিও করতে পারবে। তখন হঠাৎ করে একদম এরকম অফিস যায় আসি, দেখি একদিন অফিস থেকে ফেরার পথে দেখি সোবানবাগ মসজিদের উপরে বিশাল বিলবোর্ড, আমার ছবি। ও বাহ! আমার ছবি কেন? ওই লিপটন তাজা চায়ের বিলবোর্ড, মানে ঢাকা শহরের প্রথম সবচেয়ে বড় বিলবোর্ড ওইখানে ছিল। তো মানে ওইটাই মানুষ টুকটাক দেখেছে, এবং অন্য মানুষ আমাকে চিনেনি, কারণ আই ক্যান রিলেট যে বিলবোর্ড দেখার পরে কেমন লাগে, এবং তাও নিজের অজান্তে। হ্যাঁ, তারপরে যেটা হলো যে আমার মেকআপটা যেহেতু থাইল্যান্ডে শুট হয়েছে, ওখানে ওরা মেকআপ করেছে, আমার চোখে আমাকে চেনা যাচ্ছে না, পুরো থাই মেয়েদের মতো লাগছে, কিছুই চেনা যায় না, কোনো লাভ আসলে হয় না, একটু বিদেশি একটা, সবাই মনে করতো এই মেয়েটা বিদেশি, মানে ইন্ডিয়ান এরকম কিছু। কিন্তু নারায়ণগঞ্জের মানুষ তো জানতো যে এইটা দীপা, মানে ওদের কাছে তখন আমি খুব গুরুত্বপূর্ণ হয়ে গেলাম আর কি। তারপরে হচ্ছে নারায়ণগঞ্জের একজন কাজী শাহিদুল ইসলাম, উনি জাহাঙ্গীরনগরে নাট্যতত্ত্ব বিভাগ থেকে তখন পাশ করে বের হলো। আচ্ছা, উনি একটা নাটক লিখেছেন, এবং উনি তখন ডিসাইড করলেন যে উনি নাটকটা বানাবেন টেলিভিশন চ্যানেলের জন্য। তখন মাত্র বিটিভির পরে এটিএন এসছে। আচ্ছা, সবে মাত্র প্রথম প্রাইভেট চ্যানেল। তো এটিএন এর জন্য উনি ওই নাটকটা বানাবেন। প্রোডিউসার হচ্ছেন আফজাল ভাইরা, মাত্রা। তো কারণ আফজাল ভাই সহজ হয়ে গেল, আফজাল ভাইয়ের যে পার্টনার আরিফিন মামা, ওনারাও কিন্তু নারায়ণগঞ্জের। আচ্ছা, ওনাদের অরিজিনাল বাড়ি নারায়ণগঞ্জে। তো ওই শাহিদ ভাই তখন ওনাদের সাথে যোগাযোগ করে মাত্রা থেকে উনি প্রডিউস করানোর জন্য উনি জিনিসটা ঠিক করেছে। তো এখন কাস্টিং কি হবে, তখন ওনাকে কেউ একজন বলছে যে নারায়ণগঞ্জের একটা মেয়ে আছে দীপা, ও তো এরকম অ্যাড করেছে, ওকে দেখতে পারেন। তো উনি তখন আমাকে কল করে, তখন তো আমাদের মোবাইল টোবাইল কিছু নাই, ল্যান্ড ফোনে যোগাযোগ করে বলেছে যে একদিন যাওয়ার জন্য রিহার্সালে, ওই যথারীতি নারায়ণগঞ্জে পৌর পাঠাগার আমাদের, ওখানে গিয়ে রিহার্সাল। তো তখন উনি বললো যে আপনি এটা করেন। তখন অভিনয় কীভাবে করতে আমি তো যাই না, জীবনেও অভিনয় করি নাই, দেখিও নাই, টেলিভিশন মনোযোগ দিয়ে কিভাবে করতে হয় আমি জানি না। তো বলছে যে আচ্ছা থাক, মানে আমরা বলে দিব, কিন্তু আপনার এইজ চেহারা মিলায় ক্যারেক্টারটা যায়, তো আপনি করেন। আর নারায়ণগঞ্জের একটা ঐকিক থিয়েটার নামে একটা থিয়েটার আছে, বাকি সব কাস্টিং ওই ঐকিক থিয়েটারের ছেলেমেয়েরা করবে। ওকে। আর বাইরে থেকে শুধু আমি আর আরেকজন আছেন অলোক বসু, উনি করবেন। তো যাই হোক, শুট করলাম প্রথম 5 পর্ব। তারপরে এর মধ্যে তো বললাম না যে আমি না কোনো কিছু মাথায় নেইনি, মানে ইনভলভ হচ্ছি না, সিরিয়াস না, যখন যেটা আসছে মানে করতে বলেছে করলাম। আচ্ছা ঠিক আছে, নারায়ণগঞ্জের ওইদিকে, মদনগঞ্জের ওইদিকে শুট টুট হয়েছে, ওই আরিফিন মামা যিনি আফজাল ভাইয়ের পার্টনার, তাদের গ্রামের বাড়ির ওই জায়গায় শুট টুট হয়েছে, ওখানে শুট টুট করে চলে আসছি। আবার আমি জবে জয়েন করে আমি অফিস করছি প্রতিদিন। তো জুন মাসে
মার্চ মাস থেকে তো ওইটাও শুটও হয়েছে মার্চ মাসে, আর এখানে মার্চে জয়েন করেছি, ট্রেনিং করেছি। এপ্রিল থেকে আমার ফ্লাইট শুরু, এপ্রিলের মধ্যে আমার ওই 5 পর্ব শুট শেষ করে আমার অফিস শুরু। তো এপ্রিল মে জুন 3 মাস আমি অফিস করছি, যাচ্ছি আসছি, আর আমি গ্র্যাজুয়েশনের জন্য পড়াশোনা করছি। একদিন বিজয় সরণির এখানে আমার অফিসের মাইক্রোতে বসা, আমি ইউনিফর্ম পরা, ওই আপুনির মতো শাড়ি টাড়ি পরা, এরকম সুন্দর করে নেম প্লেট লাগানো। তো একটা টোকাই মেয়ে ফুল বিক্রি করতে এসছে, জানলার কাছে এসে ও আমাকে ফুল দিতে এসে তাকায় আছে আমার দিকে। তা আমি বলছি, কেন তাকায় আছে? যে আমার হয়তো শাড়ি টাড়ি পরা ওর ভালো লাগছে, গোছানো। তারপরে ও বলছে, আপনি আলো আপা না? আলো আপা কে? আপনাকে তো টিভিতে দেখছি। তখন আমি চিন্তা করলাম যে আমি টিভিতে কিছু করছি। পরে মনে হচ্ছে, ও হ্যাঁ, আমি একটা নাটক করছে, ওই নাটকটা নিশ্চয়ই টিভিতে দেখাচ্ছে। তারপরে আমি ওই ডিরেক্টরকে ফোন করে আমি কবে যায়, নাটকটা কি? তারপরে উনি বললো যে ওই দিন যায়। তারপরে আমি সময় বের করে আমি দেখলাম আর কি সিরিয়ালটা। দেখে তো আমি লজ্জায় শেষ, যে কি জঘন্য, মানে এত পচা অ্যাক্টিং, এত বাজে লাগছে দেখতে, লাল লিপস্টিক, লাল শাড়ি, চুল বেনি, এগুলি কি ফালতু। মানে আমি তারপর ওনাকে ফোন দিয়ে বলছি যে না ভাই, আমি এসব করবো না, কি জঘন্য এটা। গ্রামের মেয়েরা এইভাবে হাঁটে, এরকম শাড়ি পরে, এরকম লিপস্টিক দেয়, কেন আপনি আমাকে দিয়ে এসব করাচ্ছেন? তখন কারণ আরো পর্ব বাকি আছে, 5 পর্ব করছি, 13 পর্ব হবে ওটা। তারপরে উনি আমাকে বললো যে শুনেন, এই যে আপনি বুঝতে পারছেন কিচ্ছু হয় নাই, বা আপনার নিজের চোখে নিজেকে খুব বাজে লাগছে, তার মানে হচ্ছে আপনি চাইলে পারবেন। তা বলছে, না না ভাই, আমি আর করব না, আমি এসব আর করব না। তো এর মধ্যে তো অন এয়ার দেখে তারপরে আবার মাত্রার একটা প্রেস কনফারেন্স যে ওরা ডাকলো, ডাকার পরে তো দেখি ইমদাদুল হক মিলন, জীবনে প্রথম দেখলাম, তার বই এর আগে পড়েছি। আফজাল ভাইকে জীবনে প্রথম দেখলাম, আর তারা দেখে আমার প্রশংসা করছে, ড্রিম ক্যারেক্টার আমার প্রশংসা করছে। আমি চিন্তা করলাম যে মানে কি, আমি তো কিছুই পারি না, এরা আমার ভালো কথা বলছে কেন আমার নামে। তারপরে হাকিম ভাইয়ের অপোজিট আমার নাটকের অফার আসছে, জাহিদ ভাইয়ের অপোজিট আমার নাটকের অফার আসছে, টনি ভাই, সবাই বড় বড় স্টার। মানে আমি তো নাটক ভালো খারাপ কিছুই বুঝি না, সব খালি ইনাদেরকে চিনি, ইনাদের নাটক করে এটা জানি। এখন আমার কাছে খালি অফার আসে নাটকের। তারপরে তো বাকি পর্বগুলা করলাম। উনি আমাকে বললো যে আপনি একটা গ্রামের মেয়েকে ফলো করেন, দেখেন ও কি কাপড় পরে, কিভাবে হাঁটে, কিভাবে কথা বলে, ওরকম করেন। তারপরে ফলো করে বাকি এপিসোডগুলা করলাম। মানে এই শুরু হলো আর কি। তারপর থেকে আর কোনো থামাথামি নাই। ওই বাকি 6 মাসে আমি মনে হয় 30-40টা নাটক করে ফেলছি আর কি, একদম র্যান্ডম। তখন আমার মনে আছে, মানে আমরা টেলিভিশনের সামনে বসলেই বিটিভিতে ইভেন প্যাকেজ নাটকগুলো, তারপর চ্যানেল আই আসলো। চ্যানেল আইয়ের তো আমার একমাত্র সিরিয়াল বোধহয় যে 2টা চ্যানেলে অন এয়ার হচ্ছে, 3টা অ্যাকচুয়ালি। এটিএন অন এয়ার শেষ হওয়ার পরে ওইটা আবার চ্যানেল আই কিনে নিছে, চ্যানেল আইতে আবার অন এয়ার হয়েছে চ্যানেল আইয়ের কাছ থেকে। তারপরে কলকাতায় তারা বাংলা ওই নাটকটা কিনে নিয়েছিল, তারপর আবার তারা বাংলাতে ওই নাটকটা। এটা একটা রেকর্ড। আচ্ছা, কত বছর হয়ে গেল তার মানে মিডিয়াতে? 28 অ্যাকচুয়ালি, 28 বছর, মানে বছর শেষ করে 28 বছর, 3 দশক হতে চলেছে। দীপাপু, এখন তো প্রচুর আমরা সিন্ডিকেটের গল্প শুনি, কিন্তু যে গল্পটা আমরা দীপাপুর কাছ থেকে শুনলাম, এখানে সিন্ডিকেট বলে তো কিছু নেই, ইভেন লবিং এরও প্রয়োজন হয়নি। মানে সেই সময়টাতে কাজ করতে এসে কি কখনো এরকম মনে হয়েছে যে এখানেও আসলে একটা সিন্ডিকেট মেনটেন করলে ভালো ভালো কাজ পাওয়া যায়? মানে আমার হয়েছে কি, এখন মনে হয় যে হ্যাঁ, তখন সিন্ডিকেট মেনটেন করলে মেবি ভালো হতো। কিন্তু এই যে আমার জার্নিটা, আমার স্ট্রাগলটা, আমার যে বুঝতে বুঝতে মানে শেখা জিনিসটা, দেখতে দেখতে শেখা, এটা তো তাহলে হতো না মনে হয়। কারণ আমার অনেক আজে বাজে নাটক আমার করতে হয়েছে বলতে হচ্ছে আমি করেছি, করতে হয়েছে, আমাকে কেউ বন্ধু থেকে করেনি, আমি নিজে করেছি। কেন? আমার কাছে মনে হয়েছে যে এই নাটকটা আপনি করবেন, কে আছে? হাকিম ভাই আছে। আমার মনে হতো হাকিম ভাই অনেক সিনিয়র, অনেক ভালো আর্টিস্ট, উনি যদি এই নাটকটা করতে পারে, উনি যদি, তার মানে এটা মনে হয় ভালো নাটক। আমি মনে করতাম এরকম। জাহিদ ভাই করবে, আচ্ছা মনে হয় তার মানে এটা ভালো নাটক, কারণ আমি ভালো খারাপ বুঝতাম না।
যে একজন প্রমিনেন্ট আর্টিস্ট যেহেতু এটা করছে, তার মানে এই নাটকটা আমি করতে পারি। যেহেতু আমি নাটক দেখতাম না আগে, বা এটার প্রতি আমার কোনো অ্যাট্রাকশন ছিল না, বা ডিরেক্টরদেরকেও আমি কাউকে চিনতাম না, সো আমি না বুঝতাম না যে কোনটা ভালো কোনটা খারাপ। আমার কাছে মনে হতো যে সিনিয়র আর্টিস্টরা করছে মানেই ভালো, ডিসিশন নেওয়ার ব্যাপারটা ছিল না। তার মানে আসলে তখন এতটা এই সিন্ডিকেট ধরে কিছু করতে হবে, সিন্ডিকেটও তো চিনতাম না, কে সিন্ডিকেট জানি না তো, আর সিন্ডিকেট তো আমার পিছনে ঘুরেছে সবাই। কম্পিটিশন কেমন ছিল তখন দীপাপু? কারণ তখন তো আরো অনেকেই ছিল আমাদের, আমরা একই সময় আমরা এসেছি হচ্ছে শ্রাবন্তী, রিচি সোলাইমান, বন্যা মির্জা, ছন্দা, জয়া হাসান আমাদের একটু আগে এসে, ও 95 দিকে শুরু করেছে, 94 আই থিংক 94-5 এর দিকে শুরু করেছে। আমরা 99-এ শুরু করেছি। ছেলেদের মধ্যে জয়, সাব্বির, শাহেদ, ওরা আমরা একই সাথে শুরু করেছি আর কি। 28 বছরে বেশিরভাগ সংখ্যক মানুষরাই কিন্তু শোবিজ থেকে দূরে সরে গেছে, নামগুলো রয়ে গেছে। আর দু একজন, যেমন জয় আপার কথা বলতে পারি, যে সে ডে বাই ডে আরো বেশি গ্লোয়িং হচ্ছে, গ্ল্যামারাস হচ্ছে। এবং আরেক দিক থেকে আমরা দীপা খন্দকারকে দেখছি যে সেই একই রকম মিষ্টি একটা স্নিগ্ধ মেয়ে রয়ে গেছে, এবং প্রত্যেকটা চরিত্রের জন্য নিজেকে এত সুন্দর করে মানিয়ে নিয়েছে। এটা কি করে সম্ভব? যে মানুষটা কখনো টিভি দেখতো না, অ্যাক্টিং এর প্রতি যার ভালোবাসা ছিল না, আর সেই ভালোবাসাটা এখন শুধুই মাত্র অ্যাক্টিং এবং নিজের চরিত্রকে ঘিরে, এটা কিভাবে করে সম্ভব হলো? এটা আসলে হয় কি, অনেক সময় হয় না যে মানুষ বলে লাভ এট ফার্স্ট সাইট বা প্রেম হয়ে যাওয়া। আমারটা হচ্ছে প্রেমটা চলতে চলতে প্রেম হওয়া আর কি, বিষয়টা এরকম হয়েছে এই কাজের ব্যাপারে। তাহলে কি বাচ্চু ভাইয়ের গানের মতো করে বলবো যে প্রেম আমার উপরে এসে পড়েছে? এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমি আসলেই প্রেম আমার উপরে পড়ে আমাকে ভেঙে চুরে শেষ, মানে এরকম আর কি, প্রেমে পড়তে বাধ্য করেছে, মানে ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করে আমাকে আবার নতুন করে আমাকে রিশেপ দিয়েছে আমার কাছে মনে হয়। কারণ হচ্ছে জিএমজির যখন একটা সময় এলো যে আমি টাইম ম্যানেজ করতে পারছিলাম না, তিনটা মিলে আমি একদম হাবুডুবু খাচ্ছিলাম, তখন কিন্তু নিজের ভেতর একটা দ্বন্দ্ব কাজ করছিল, ডিসিশন নেওয়ার সময় ছিল যে আমি আসলে আমাকে একটা চুজ করতে হবে। তখন আমার প্রথমবার মনে হয়েছিল যে আমি আমার এয়ার হোস্টেস জবটার চাইতেও আমি মনে হয় আমার এই জবটা বেশি ভালোবাসছি বা পছন্দ করছি, কারণ এখানে কিছু ক্রিয়েট করা যাচ্ছে। এখানে আমি আমার ক্রিয়েশনটার রিফ্লেকশন মানুষের চোখে দেখতে পাচ্ছি। এই জিনিসটা আমাকে অ্যাট্রাক্ট করেছে আমার কাছে মনে হয়। মানুষের ভালোবাসার চেয়ে মানে আর বড় কিছু তো কিছু হতে পারে না, কিছুই হতে পারে। সেটা এই জায়গাতে আসলে বোঝা যায় যে একটা ফুল বিক্রেতা মেয়েও যখন কাজকে অ্যাপ্রিশিয়েট করে বা একটা চরিত্রকে অ্যাপ্রিশিয়েট করে, সেটা আসলে অন্যরকম অনুভূতি। দীপাপু, একটু জানতে চাই যে কোন কাজটা মনে হয় যে দীপা খন্দকারকে বুঝিয়েছে যে হ্যাঁ অভিনয়টা আমার জন্য, বা টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে? শুরুর দিকে যদি বলি তাহলে তো আমি বলবো যে কাকতাড়ুয়ার সেকেন্ড যে এপিসোডগুলো, মানে প্রথম 5 পর্বের পরে যে 8 পর্ব করেছি, সেই পর্বগুলো, মানে আলো চরিত্রটাই আসলে তার মানে সবচেয়ে বেশি আলো চরিত্র, বিশেষ করে লাস্টের পোরশনগুলো, মানে যখন আসলে বুঝে শুনে চরিত্রটাকে করা হয়েছে। আমি রিয়ালাইজ করতে পারি যে আমি লাস্ট এপিসোডের শুটটা যখন করি, ওটা আমি একদম এখন আমি যেভাবে ফিল করে অ্যাক্টিংটা করি, ওই এপিসোডটা আমি লিটারালি আমি ফিল করে আমি অ্যাক্টিংটা করেছিলাম। মানে তখন অলরেডি নিজের মধ্যে একটা বোঝাপড়া হয়ে গেছে যে অ্যাক্টিংটা আমি করতে চাই। যদিও এটা খুবই অকওয়ার্ড কোয়েশ্চেন, কিন্তু তারপরে জানতে চাই যে প্রথম পারিশ্রমিক মানে শোবিজে কাজ করার সময় কত ছিল, সেটা কি বলা যাবে? হ্যাঁ, কেন বলা যাবে না। প্রথম তো ওই যে বললাম যে লিপটন তাজা চায়ের ওরা আমাকে পাসপোর্ট করে দিয়েছে, তারপরে সব ব্যাংককে শুট করেছে, সবকিছুর বাইরে ওরা আমাকে 20,000 টাকা ওরা আমাকে পেমেন্ট দিয়েছিল। সেই সময় 20,000 টাকা অনেক টাকা। হ্যাঁ, তখন মাত্র 5,000 টাকা ছিল $100। এবং আমার মনে আছে যে আমি বাসার সবার তো গিফট কিনেছি, আমার বন্ধু বান্ধবের জন্য আমি গিফট কিনেছিলাম, আমার স্কুল ফ্রেন্ডদের জন্য আমি গিফট কিনে নিয়ে আসছিলাম। মানে লাইফের প্রথমে ব্যাংককে যাওয়া, এবং এরপরে তো অসংখ্যবার ব্যাংককে যাওয়া হয়েছে। এরপরে বলতে আমি বলবো যে আমি একটা সময় বলতাম যে
2008-9 পর্যন্ত আমি কোনোদিন নিজের টাকায় বিদেশ যাইনি। নিজের টাকায় কোথাও যেতে হয়নি আমার, মানে সব সময় দেখা গেছে কাজের থ্রুতে যাওয়া, যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের শিল্পীদের হয়। বাট অনেক কোয়েশ্চেনও হয় এত বিদেশ কি করে যায়, আসলে আমাদের কি বিদেশ নিয়ে যাওয়া হয় কাজ করার জন্য। দীপা আপু সেই আলো চরিত্র থেকে নিয়ে এখন পর্যন্ত স্পেশালি লাস্ট যে চরিত্রটি সবার মনে দাগ কেটেছে, ফুপু ক্যারেক্টার, মানে এটা নিজের মধ্যে কেমন অনুভূতি তৈরি করে যে আজ থেকে 28 বছর আগেও আমি যেভাবে মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি এখনো একইভাবে পাচ্ছি, বরং অনেক বেড়ে গেছে। এই অনুভূতিটা নিজের মধ্যে কতটা আসলে আন্দোলন তৈরি করে? এই অনুভূতিটা আসলে মানে ভাষা দিয়ে প্রকাশ করা একটু ডিফিকাল্ট। তবে আমার কাছে মনে হয় যে এই যে তোমরা সবসময় বলো যে একই রকম আছি, একই রকম যে নাই, সময় চেঞ্জ হয়েছে এবং সময়ের সাথে সাথে আমার পায়ের তলার মাটিটা এখনো স্ট্রং আছে, এই ফিলিংটা আমাকে অনেক কনফিডেন্স দেয়। আমার কাছে মনে হয় যে আমাকে জোর করে এখনো নায়িকা সেজে থাকতে হচ্ছে না, নায়িকা হয়ে থাকার জন্য আমাকে বোটক্স করতে হচ্ছে না, নায়িকা হয়ে থাকার জন্য আমাকে ইয়াং ভাব নিয়ে চলার দরকার হচ্ছে না, আমি আমার 4 দিন পরপরই অবাঞ্ছিত ফটোশুট করার প্রয়োজন হচ্ছে না, বা হচ্ছে নিজেকে অপ্রয়োজনীয় এক্সপোজ করতে হচ্ছে না, আমি আমাকেই প্রেজেন্ট করছি, আমি আমার এইজটাকে প্রেজেন্ট করতে পারছি এবং আমি এটা নিয়েই সম্মানিত হচ্ছি। এই ফিলিংটা সবচেয়ে বেশি আমাকে আরাম দেয়। ডেফিনেটলি। এবং আই থিঙ্ক দিন শেষে আমরা যখন ঘুমোতে যাই নিজের সাথে একটা বোঝাপড়ার বিষয় তো থাকে। আমি যখন আমাকে নিয়ে ভাবি তখন নিজেকে নিয়ে মানে গর্বিত ফিল করা, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। যে কোনো অপরাধ বোধ নিয়ে আমার কাছে মনে হয় যে এই যে মানুষ বলবে যে মানাচ্ছে না, বুড়া লাগতেছে, বুড়া হয়ে গেছে, এই স্ট্রেসটা তো আমাকে নিতে হচ্ছে না। রাইট। তো এটা আমার জীবনের সবচেয়ে বড় আরাম আমার কাছে মনে হয়। নেগেটিভিটি যত লাইফে কম থাকবে, নাই, একদমই নাই। দীপা আপু, শোবিজ নিয়ে আমরা সব সময় অনেক গুঞ্জন শুনি এবং যে সময়টাতে দীপা খন্দকার কাজ করা শুরু করেছিল তখন কিন্তু অনেকেরই একটা নেগেটিভ থটস থাকতো, আচ্ছা শোবিজের মেয়েরা এমন হয় অমন হয়, অনেক ধরনের বাজে সিচুয়েশন হ্যান্ডেল করে শোবিজে কাজ করতে হয়। বাস্তবতা কি আসলে এমন? বর্তমান সময়ে যেও কিন্তু আমরা নানা কিছুর সম্মুখীন হচ্ছি। বর্তমানে অনেকে আমরা হচ্ছি না, কেউ হচ্ছে, হ্যাঁ কেউ হচ্ছে এবং সেই কেউটা আগেও হতো। আমার কাছে যেটা মনে হয় যে দুই পক্ষরই এখানে একটু ঝামেলা আছে। এখন তো মানুষের লোভ, মানুষের চাহিদা এটার উপর ডিপেন্ড করবে আসলে। হ্যাঁ, তুমি আসলে কি করতে চাচ্ছ, তুমি কতটা স্পিডে দৌড়াতে চাচ্ছ, তুমি যদি পাগল হয়ে যাও যে আমি আসলে কোথায় যেতে চাই আমি জানি না, তাহলে আসলে তোমাকে 2-1 হোঁচট তো খেতেই হবে। মানে আমার প্রয়োজনের সীমারেখা যদি আমি টানতে না পারি তাহলে কিন্তু আমাকে আসলে হোঁচট খেতেই হবে। আর যদি আমি মনে করি যে না আমি এতটুকু পেয়েছি, আমার জন্য আসলে এতটুকুই ছিল, এতটুকুই আমার জন্য, এর বেশি না, তাহলে আমাকে কামড়াকামড়ি করতে হবে না, আমাকে অযাচিত সিচুয়েশনগুলো ফেস করতে হবে না। সো তখনও এরকম 2-1 জনের ঝামেলা হতো, এখনো 2-1 জনের ঝামেলা হয়। আলটিমেটলি তারা কি আছে, তারা কি থাকে, তারা কি থাকতে পারে? সময়ের জন্য আসে না, তারা আসলে যতটুকু অ্যাচিভ করার জন্য এখানে আসে বা কামড়াকামড়ি করে, কেউ পারে, পেরে চলে যায়, অথবা কেউ না পেরে চলে যায়। টিকে থাকার জন্য কিন্তু মানসিক শক্তি দরকার। মানে কাজ যদি করতে চায় তাহলে কাজটাই করুক না, তাহলে তো আসলে কোনো ঝামেলা পড়ার কথা না। পারিশ্রমিক নিয়ে কখনো ঝামেলা হয়েছে দীপা আপু? ঝামেলা হয়েছে বলতে হচ্ছে ছোটখাটো ঝামেলা তো অনেক সময়ই হয়, হয়তো এটা তো মানুষের মানসিকতার উপর ডিপেন্ড করে। তবে আমি বিশ্বাস করি, এটা আমার পার্সোনালিটি বা আমি যখন কাজটা করে ফেলি তখন আমি বিশ্বাস করি এই টাকাটা আমার হয়ে গেছে। সো ওই টাকাটা চাইতে না আমার কোনো লজ্জা লাগে না।
বা আমি কোথাও কাজ করতে যাব, তখন আমি আমার পেমেন্টটা চাবো বা আমার পেমেন্টটার কথা আমি জিজ্ঞেস করব, এখানে আমার কোনো লজ্জা লাগে না। কারণ এটা তো আমার পারিশ্রমিক, এটা আমার প্রফেশন, এটা আমার প্রফেশন, বা আমি তোমার কাছে আসলে ফেভার চাচ্ছি না, রাইট। আমি আমার পারিশ্রমিকটা চাচ্ছি, জানতে চাচ্ছি। আমার অনেক সময় হয় যে আমি জানতে চাই যে পারিশ্রমিকটা কত। অনেকে মনে করে যে উনি আবার জানতে চাইলো, কিন্তু আমার কথা হচ্ছে আমি জানবো, জেনে যদি আমার মনে হয় যে হ্যাঁ 2 টাকা দিবে উনি আমাকে, তাহলে আমি যাব। যদি আমি 2 টাকায় মেনে যেতে পারি যাব, আর যদি আমার মনে হয় যে না এই 2 টাকা আমি যাব না, তাহলে আমি যাব না। বিষয়টা এরকম আর কি। সো আমার টাকা চাইতে কোনো লজ্জা আমার লাগে না, কিন্তু অনেকে আছে যে দেখা যায় যে একটু চেষ্টা করে যে হয়তো কম দিতে চায় বা একটু ঘোরাতে চায়, যে হয়তো আজকে দেওয়ার কথা ওইটা হয়তো 7 দিন পরে দিতে চায়, কিন্তু তাদের উপর আমি বিরক্ত হই, কিন্তু আমার লজ্জা লাগে না। অনেকে বলে যে হ্যাঁ বারবার চাওয়াটা তো লজ্জার ব্যাপার, আমার কথা হচ্ছে আমার কাছে লজ্জা লাগে না। এটা তো আমার প্রাপ্য টাকা, ডেফিনেটলি। তাহলে আমি কেন, মানে মনে হয় আমার টাকাটা ওর পকেটে আছে, ওর লজ্জা লাগা উচিত, বরং লজ্জা লাগা উচিত। এটা লজ্জা লাগা উচিত। আমি কেন লজ্জা লাগবে? যে আমি যে তার কাছে টাকা পাই, সে আমাকে দেয়নি, তারই তো লজ্জা লাগা উচিত। লজ্জা লাগা উচিত, আমার টাকাটা ওর পকেটে নিয়ে ঘুরছে। অভিনয় করতে গিয়ে দীপা খন্দকার সহশিল্পীর কাছ থেকে কখনো প্রেমের প্রস্তাব পেয়েছে? সহশিল্পী না, প্রেমের প্রস্তাব পাইনি। যেটা হতো কি, যখন আনম্যারিড ছিলাম অনেক বিয়ের প্রস্তাব পেয়েছি। মানে সরাসরি বিয়ে, যেহেতু আনম্যারিড, তখন আমাদের অনেক কোয়ার্টিস্ট, অনেক ছেলেরাই তো আনম্যারিড ছিল, তখন বলতো যে চল বিয়ে করে ফেলি, বা হচ্ছে আম্মু তোকে অনেক পছন্দ করে, এরকম বলতো আর কি। কিন্তু সামহাও মানে ওই রকম আন্ডারস্ট্যান্ডিংটা হয় নাই, বা ওই যে প্রেম হওয়াটা ওইটা যেহেতু হয় নাই, যে কারণে ডিসিশনটা নেওয়া হয় নাই আর কি। ছোটবেলা থেকে মাইন্ডসেটও তো ছিল, আর যেহেতু এটা কাজের জায়গা ছিল, আই থিঙ্ক ওই জায়গা থেকে কখনো মনে হয়নি। ওই জায়গা প্লাস হচ্ছে কি, বন্ধুত্বের কিছু বিষয় আমি মেনটেন করি। আমার কাছে কিছু জায়গা, মানে আমি একটু বেশি অনেস্ট কিছু জায়গায়। আমার বন্ধুত্বের ব্যাপারটা আমার মনে হয় কি, ও বন্ধু, ওর সাথে আমি অনেক কিছু শেয়ার করছি, বা ও আমার সাথে অনেক কিছু শেয়ার করেছে। এখন ওই বিষয়গুলা বিয়ের পরে হয়তো আমার ভালো লাগবে না। আচ্ছা, মানে ওর অনেক পাস্ট, অনেক কিছু হয়তো আমি জানি, যেটা হয়তো বিয়ের পরে ওকে যদি আমি বিয়ে করি, এই জিনিসগুলো হয়তো পরে আমাকে ডিস্টার্ব করবে, মেনে নেওয়া কঠিন হয়ে যায়। হ্যাঁ, তো এইসব বিষয় চিন্তা করে আমি আমার বন্ধুদের বিয়ের ব্যাপারে আমার কাছে মনে হয়েছে যে না, বন্ধু হাজব্যান্ড হতে পারবে না। আচ্ছা, শোবিজ নিয়ে আমি একদম সর্বশেষ যেটি জানতে চাই সেটা হচ্ছে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কি ভালো বন্ধু পাওয়া যায়? ডেফিনেটলি। মিডিয়া ইন্ডাস্ট্রির বলে কোনো কথা নাই আসলে। মিডিয়া ইন্ডাস্ট্রি বা এই প্রফেশনের সাথে বন্ধুত্বের কোনো সম্পর্ক নাই। বন্ধুত্বের সাথে সম্পর্ক হচ্ছে টাইম। অনেকেই তো বলে যে ইন্ডাস্ট্রিতে ভালো বন্ধু পাওয়া সম্ভব না, হয় না। এটা আসলে তাদের মাইন্ডসেট, অথবা সে ভালো বন্ধু কিনা সেটাও একটা ব্যাপার। এক্স্যাক্টলি। ভালো বন্ধু তো কিন্তু দুই প্রান্ত থেকে, দুই পক্ষ থেকেই হয়। আমি কারো ভালো বন্ধু আর আমার ভালো বন্ধু, এই দুইটার মধ্যেও পার্থক্য আছে। যেমন আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমার এই যে আমি বারবার বলছিলাম যে স্কুল ফ্রেন্ড, সেই স্কুল ফ্রেন্ডরা, তাদের সাথে আজকে আমাদের গেট টুগেদার, এবং প্রায় সময়ই হয় গেট টুগেদার হচ্ছে, গল্প হচ্ছে, কথা হচ্ছে, চা কফি খাওয়া হচ্ছে, শেয়ারিং হচ্ছে। এবং ওই স্কুল গ্রুপের মধ্যেও 2-1 আছে তো আমার বাই হার্ট ফ্রেন্ড, এরকমও আছে। তারপরে আবার যখন জিএমজিতে ছিলাম, যদিও ওইটা অনেক শর্ট টাইম, 3.5 বছর ছিলাম আমি, ওদের সাথেও এক ধরনের ফ্রেন্ডশিপ আমার হয়েছিল বা যোগাযোগ ছিল। ফিল করি আমরা একজন আরেকজনকে। ইন্ডাস্ট্রিতে যদি ভালো বন্ধুর কথা জানতে চাই, কার নাম সবার আগে আসবে? ইন্ডাস্ট্রিতে যদি বন্ধুর কথা আমি বলি, আমার বন্ধু বলতে বা আমি যাদেরকে বন্ধু ভাবি, সেরকম নাম বলতে গেলে আসলে বেশ কিছু নাম আছে আমার ঝুড়িতে, যে যারা এখন আসলে ফ্যামিলির মতো হয়ে গেছে। তাদের মধ্যে আমি সবার আগে বলবো সুইটি আপু। ওকে, সুইটি আপু হচ্ছে মানে বন্ধুর চাইতেও বেশি, সে আমার একদমই বোন হয়ে গেছে। তারপর তাহমিনা সুলতানা মৌ, না আমাদের ফারজানা চুমকি, আমাদের ওয়াহিদা মল্লিক জলি আপা আমাদের
যে অনেক সিনিয়র কিন্তু আমাদের অনেক ভালো বন্ডিং এবং আমাদের অনেক ভালো শেয়ারিং, এবং এই ফ্রেন্ডগুলো না আমাদের ফ্যামিলির মতো, একদম ফ্যামিলি হয়ে গেছে। মৌয়ের ফ্যামিলি তো একদমই আমার ফ্যামিলি, সুইটি আপার ফ্যামিলি, চুমকির ফ্যামিলি, জলি আপার ফ্যামিলি, এই কয়টা ফ্যামিলি একদম মানে আমরা ফ্যামিলি হয়ে গেছি অন্যরকম। আর যেহেতু সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে আমরা দেখি সবার একসাথে গেট টুগেদার হচ্ছে, মানে একসাথে বসে খেতে পারা, শেয়ার করা, কোথাও ঘুরতে যাওয়া, এটা কিন্তু অনেক ভালো একটা বন্ডিং বিশেষ করে ঘুরতে যাওয়া। ঘুরতে গেলে কিন্তু যার সাথে তুমি ট্রাভেল করতে পারবা কমফোর্টেবলি, তুমি বুঝতে পারবা যে সে তোমার ফ্রেন্ড আসলে, রাইট। মানে তার সাথে তুমি লাইফ চলতে পারবা। মেক সেন্স। আমি সবসময় বলি যে ট্রাভেল পার্টনার হচ্ছে সবচেয়ে বেস্ট ফ্রেন্ড। যে কারণে হয় আমরা এখন আর একা ঘুরতে যেতে পারি না, আমরা কোথাও একা যাওয়া মানেই হচ্ছে আমরা বোর হই। হ্যাঁ, সবাই মিলে একসাথে আমরা ওদেরকে মিস করতে থাকি যে ওরা থাকলে ভালো হতো, এরকম একটা ব্যাপার থাকে। ওকে, সো দীপাপু, আমরা এই সেগমেন্টে এখানে শেষ করছি। আমরা ফ্যাশন নিয়ে একটু কথা বলবো, কারণ দীপাপুর ফ্যাশন নিয়ে আমি প্রথমে বলেছি যে সবসময় একটা স্নিগ্ধতা, আমাদের দেশীয় পোশাক এবং সবকিছু নিয়ে দীপাপু অলওয়েজ কনসার্ন থাকে। আজকেও আমি দেখতে পাচ্ছি হাতে কাচের চুড়ি। আমার মনে আছে আমার ক্যারিয়ারের শুরুতে আমি সুতি শাড়ি এবং কাচের চুড়ি পরতাম বলে আমাকে সবাই বলতো যে তুমি খ্যাত। ঠিক আছে, আমাকে এটা অনেক শুনতে হয়েছে যে তুমি হচ্ছে খ্যাত, তোমাকে এই জন্য এই প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হয়েছে, কাচের চুড়ি এখন কেউ পরে নাকি। তো দীপাপুকে দেখে আজকে আমার মনে হচ্ছিল যে আসলে সৌন্দর্য বাঙালি মেয়েদের স্পেশালি। তুমি মনে করবা যে দীপাপু এখনো খ্যাতি আছে এবং আমি থাকতে চাই কিছু কিছু বিষয়ে। এটার মধ্যেও যে সৌন্দর্য আছে সেটা দেখার জন্য সুন্দর চোখের প্রয়োজন, মনের প্রয়োজন। তো আমরা ফ্যাশন সেন্স নিয়ে একটু কথা বলতে চাই। আমি একটু জানতে চাই যে প্রথম দিন থেকে এখনো পর্যন্ত নিজেকে ফ্যাশনেবল রাখতে বা ট্রেন্ডের সাথে ধরে রাখতে দীপা খন্দকার কি করে? ট্রেন্ডের সাথে ধরে রাখতে কিছু করি না, শুধু ওদের ট্রেন্ডি মানুষদের মন মানসিকতাটা বোঝার চেষ্টা করি, ওদের সাথে ওই মানসিকভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করি, বাট কাপড়ে চোপড়ে ফ্যাশনে করতে চাই না। আর নিজের ফ্যাশন বলতে গেলে আমি সবসময়ই কমফোর্ট এবং সিম্পলিসিটি এবং পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমি কাপড় গেট আপ। আই থিঙ্ক দীপা খন্দকারের শোবিজ অঙ্গন এবং অন্যদিকে এয়ারলাইন্স জব দুটো তো পাশাপাশি শুরু হয়েছিল, আবার মডেলিংও করা হয়েছে বিশাল বড় এক বিজ্ঞাপনে, মানে সব কিছু মিলিয়ে সেখানে কিন্তু আমাদের স্টাইলিং, ফ্যাশন এগুলো নিয়ে মোটামুটি একটা ভালো গ্রুমিং হয়ে যায়। আর যেটা বলা হলো যে একজন কেবিন ক্রুকে দেখে কিন্তু আমরা সবাই তখন আসলে খুব মানে অন্যরকম একটা অনুভূতি, মানুষের স্বপ্নের জগৎ, এত পরিপাটি, এত সুন্দর। আর আসলে ওইটার বাইরেও যেটা হয়, কেবিন ক্রু জবে একটা ট্রেনিং হয়, 3 মাসের একটা গ্রুমিং হয়। আমার তো মনে হয় এটা যে কোনো মানুষের এই ট্রেনিংটা করা উচিত, যে কোনো প্রফেশনের আগে, যে কোনো প্রফেশনে এবং যে কোনো মানুষের এই ট্রেনিংটা জানা দরকার। মানে একটা মানুষ কিভাবে বসবে, কিভাবে কথা বলবে, কিভাবে আরেকজনের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, কিভাবে কোথায় হাঁচি কাশি দিবে না, এবং স্পেশালি যারা আমরা মানে পাবলিককে সার্ভ করার জন্য জব করি, সেখানে আমাদের কথা বলা কেমন হওয়া উচিত, তাদের প্রতি আমাদের বিহেভিয়ার ম্যানার কেমন হওয়া উচিত, এটা খুবই গুরুত্বপূর্ণ। স্পেশালি আমি যখন ব্যাংকগুলোতে যাই, মাঝে মাঝে খুব গভর্নমেন্ট জবে যারা আসলে রয়েছেন, আমার কাছে মনে হয় তাদের জন্য একটা 3 মান্থের ট্রেনিং খুব দরকার দীপাপু, আর মেন্টর হিসেবে দীপাপুকে রাখা যেতে পারে। আমি ফ্যাশনের পরিবর্তন নিয়ে যদি একটু জানতে চাই, যে মানুষরা প্রথম থেকে অনেক ট্রেন্ডি এবং সেই সময়ের সাথে তাল মিলিয়ে সে সবচেয়ে আধুনিক জবগুলো করেছে, সেই মানুষটার কি আসলে শোবিজে কাজ করার পরে ফ্যাশনে খুব বড় ধরনের কোনো পরিবর্তন এসেছে? না, আসেনি। তবে একটু চেঞ্জ তো আসে, যেটা হচ্ছে আমি আগে কখনোই মেকআপ করতাম না বা আমার এই জিনিসগুলোর প্রতি কোনোই অ্যাট্রাকশন ছিল না। এখনো অ্যাট্রাকশনটা আসে নাই, প্রয়োজনে করতে হয় আর কি। লাইক আমি মেকআপ করতে হচ্ছে এখন আমার প্রয়োজনে, তারপরেও মানে আমি বলবো যে ওই জায়গায় মেন্টাল সেটআপটা রয়ে গেছে। কেন? কারণ আরও এক জায়গায় আমি তোমার ইন্টারভিউতেই কিনা বলেছিলাম কিনা আমি, যে আমাকে একজন বলেছিল যে তুমি আসলে
কিরকম দেখতে আছো বা তোমাকে সুন্দর লাগছে না পচা লাগছে বা কি কাপড় পরেছো এটা কেউ দেখবে না, তোমার কাজটা সবাই দেখবে। তুমি কি কাজটা করছো বা তোমার বিহেভিয়ারটা কেমন, তুমি কিভাবে কথা বলছো, এটা মানুষ অ্যাট্রাক্ট করবে। তুমি খুব সুন্দর একটা শাড়ি পরে আছো, খুব সুন্দর মেকআপ দিয়ে আছো, তুমি খুব বাজেভাবে কথা বলছো, কেউ তোমাকে তখন পছন্দ করবে না। মানে তোমার আসলে ইনার সৌন্দর্যটাই আসলে মানুষ দেখবে। সত্য কথা। এবং ওই জিনিসটাকেও কিন্তু সবসময় পরিচর্যা করতে হয়, পরিচর্যায় রাখতে হয়। দীপাপুর কোনো সিগনেচার স্টাইল কি আছে যেটা দেখলে পেছন থেকে মনে হবে হ্যাঁ এটাই দীপা খন্দকার? এই যে এলোমেলো করে একটা কোন রকম একটা শাড়ি পরে চুল টুল ঠিক নাই দিল, হাঁটা দিল, এরকম আর কি। যে হ্যাঁ অনেক আড্ডার মাঝে সবচেয়ে সিম্পল এবং সুতি শাড়ি পরা যে মেয়েটা রয়েছে সেই মেয়েটাই হচ্ছে দীপা খন্দকার। লিপস্টিকও দেয় নাই, চলে আসছে হেঁটে হেঁটে। দীপাপুকে অনেক সময় আমরা দেখি যে খুবই সিম্পল। রিসেন্টলি কিছুদিন আগে একটা অ্যাওয়ার্ড শোতে দেখেছি দীপাপুকে অসাধারণ সুন্দর লাগছিল, একটু গ্ল্যামারাস লুক নিয়ে যাওয়া হয়েছিল। এটা কি কোনো প্রি প্ল্যান ছিল যে ঠিক আছে এটা একটা অ্যাওয়ার্ড শো, সো আমি একটু গ্ল্যাম লুক নিয়ে যাই? না, লুকটার ব্যাপারে ছিল না, শাড়িটা চুজ করেছিলাম যে এই শাড়িটা পরবো, কারণ অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতে একটু ভালো শাড়ি পরার ট্রাই করি। আর ওইটা একটা শুটিং থেকে এসেছিলাম এবং ওই গেট আপটা আমার নেওয়া ছিল, যে ক্যারেক্টারটাই ওই ধরনের ছিল, যে কারণে মনে হয়েছে যে মনে হয় আজকে বোধহয় একটু বেশি সেজেছে। দেশের ফ্যাশন আইকন যদি কাউকে মানা হয় তাহলে সেই মানুষটাকে? আমার তো সুইটি আপুকে মনে হয় একই সাথে। এবং সুইটি আপু এখনো এত পারফেক্ট অ্যান্ড ফিট, এবং যে কোনো রকম কাপড়ে সুইটি আপু মানে দারুণ লাগে। মানে সুইটি আপু যেভাবে শাড়ি পরে, শাড়ি ওয়েস্টার্ন বা কামিজ, যে কোনো কাপড়, যে গেটআপটা উনি নেয় ওটা উনি এত সুন্দর করে ক্যারি করে যে আমি তো মুগ্ধ হয়ে তাকায় থাকি যে ওয়াও, সুইটি আপুকে সবসময় এত সুন্দর লাগে। শাড়ি যেহেতু দীপা খন্দকারের অনেক পছন্দ, নিশ্চয়ই সংখ্যাও অনেক বেশি? না, খুব বেশি না, আমি কিন্তু অনেক রিপিট করি, অনেক বেশি একই শাড়ি রিপিট করা হয়। তারপরেও যদি জানতে চাই যে মানে আলমারি খুললে আমরা কতখানি শাড়ি বা কতগুলো শাড়ি আসলে দেখতে পারি? আসলে হয়েছে কি, শাড়ি আমরা যেহেতু অ্যাক্টিং করি, আমার ডিফারেন্ট টাইপের শাড়ি লাগে। একদম 300 টাকার 200 টাকার শাড়ি থেকে শুরু করে 10-15 হাজার টাকা, এটা আমার লিমিট। 10-15 হাজার এর উপরে কিন্তু আমি শাড়ি কিনি না। মানে অনেকে লাখ টাকার কাপড় কেনে, আমি কিন্তু কিনি না। হয়তো ম্যাক্সিমাম 15,000 20,000 টাকার শাড়ি কিনেছি এ পর্যন্ত। তো এর মধ্যে 2000 শাড়ি হবে, কারণ হচ্ছে প্রয়োজনে। গ্রামের নাটকে শাড়িও আছে, তার মধ্যে এই যে কটন শাড়ি প্রচুর আছে। 28 বছরের ক্যারিয়ারে তারপরেও 2000 আমি বলবো কম দীপাপু। অনেকে 6 মাস এসে বলে আমার 60,000 শাড়ি আছে, আমার 5000 শাড়ি আছে। অনেক ফেলি, তো মানে ফেলি বলতে হচ্ছে দেখা যায় যে দিয়ে দেয়া হয় যে এত এই টাইপটা এত বেশি হয়ে গেছে যে রাখার তো জায়গা নাই। আর আমার বাসাটা অত বড় না, আমাদের যেহেতু 4 জন ফ্যামিলি মেম্বার, আমার যেহেতু একটা ছেলে একটা মেয়ে, দুজনেরই সেপারেট রুম লাগে, আমাদের একটা রুম। সো 3 বেডরুমের বাসায় আসলে আবার হাজব্যান্ড ওয়াইফ দুজনই অ্যাক্টিং করি, ওরও প্রচুর কাপড় রাখতে হয়, ও থিয়েটার করে, ও অ্যাক্টিং করে, সো ওরও প্রচুর কাপড় রাখতে হয়। সো রাখার জায়গা নাই, মানে যে কারণে অনেক কাপড় বাদ দিতে হয় অনেক সময়। জুয়েলারি পছন্দ? মিনিমাম, খুব বেশি না। মেকআপ ব্র্যান্ডের মধ্যে কোন ব্র্যান্ডটা সবচেয়ে বেশি ভালো লাগে ইউজ করতে? যেটা আমাকে আসলে কমফোর্ট দিবে, লাইক এখন বেজ মেকআপের ক্ষেত্রে এখন আমি একটু ময়শ্চারাইজ বেজ মেকআপ আমি পছন্দ করি। লিপস্টিকের ক্ষেত্রে আমার সেফোরাটা হাইড্রেট রাখবে এরকম, কারণ আমার একটু ড্রাই স্কিন। সো অনেক সময় আছে না টানছে, এরকম মেকআপ আমি পছন্দ করি না। সো ওইটার ক্ষেত্রে সাধারণত ম্যাক আমি ইউজ করি। আর লিপস্টিকের ক্ষেত্রে সেফোরাটা আমার খুব পছন্দ, কারণ সারাদিন লং লাস্টিং। ম্যাক, সেফোরা আর মেবলিন, কভারগার্ল, এই অল্প কিছু ব্র্যান্ড। তার মানে মোটামুটি আমরা যেগুলো হাতের কাছে পেয়ে যাই, ড্রাগ স্টোর রিলেটেড কিছু। আর এত 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 ব্যবহার করতে হয়।
আমরা দীপাপুর কাছে একটু জানতে চাই যে ঘড়ি নাকি হ্যান্ডব্যাগ, কোনটি সংগ্রহে সবচেয়ে বেশি আছে? দুটাই। ঘড়ি আর হ্যান্ডব্যাগ আমার অনেক পছন্দ। অনেক পছন্দ। আর পারফিউমের মধ্যে পছন্দের ব্র্যান্ড? পছন্দের ব্র্যান্ডের চাইতে আমি পারফিউমের স্মেলটা আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে। তো তার মধ্যে এর মধ্যে রিসেন্টলি ইউজ করছি কোচ ইউজ করছি, সালভাতোরে, বুলগারি, এইগুলো এখন ইউজ করছি আর কি। এবং আমরা যেহেতু একটু সামারি মানে ওয়েদার আমাদের, সো এই স্মেলগুলো লং লাস্টিং হয়, একটু থেকে যায়। আর মিস্ট বডিয়ান বাতের বা সিক্রেট আমি ভিক্টোরিয়া সিক্রেটের মিস্ট গুলো র্যান্ডম ইউজ করা হয় শুটিং এ, দেখা যায় ভালো লাগে। গোল্ড নাকি ডায়মন্ড? ডায়মন্ড। ভাইয়া বেশি গিফট করে নাকি নিজের বেশি কেনা হয়? কেউ গিফট করে না। তবে ডায়মন্ড আমার কেনা বিয়ের আগে কিনেছি, বিয়ের পরে যে কয়টা ভাইয়াই কিনে দিয়েছে আর কি। আচ্ছা। আর গোল্ড ওই যে বিয়ের সময় যা গোল্ড ওইটুকুই, নিজে এরপরে আর মানে ওইগুলোই পরা হয় না, যেহেতু পরা হয় না। সন্তানদের কাছ থেকে ফ্যাশন টিপস নেওয়া হয়? মেয়ে, ও মাই গড, এতটুকু কিন্তু এখন তার ব্র্যান্ড, তার ফ্যাশন, তার অনেক কিছু। আম্মু তোমরা ওল্ড স্কুল, এটা করো ওটা করো, এখন তো এটা পরে এটা ইউজ করে, এই শেপ পরলে এটা এখন চলে না, এটা ওল্ড স্কুল আম্মু, এরকম ফিটিং জিন্স কেউ পরে না। এখন ওর থেকে শিখি। বাচ্চারা আসলে এখন শেখায়, মানে ওরা সবচেয়ে বেশি এখন গ্রুমার হয়েছে, বড় গ্রুমার। আপু, এই সেগমেন্টটা আমরা শেষ করব, আমরা খুব ঝটপট কিছু প্রশ্নের উত্তরে চলে যাব। পার্সোনাল লাইফ এবং সিক্রেট চ্যাট নিয়ে এবারে জানবো। ভাইয়ের সঙ্গে ঝগড়া হলে কে আগে সরি বলে? কেউ সরি বলে না, সরি বলা বলেই নাই। মানে দুজন দুই প্রান্তে। না না, নরমালি হয় কি আমাদের ওই যে কথা তো বন্ধ হয় না, সরি এর আর কি, সরি টরি তো নাই। ঝগড়াঝাটি প্রচন্ড হয়, প্রচন্ড ঝগড়াঝাটি করে আবার নরমালি কথা হয়, ওটার পরে আবার অন্য টপিকে কথা হচ্ছে। সংসার থামাথামি নাই। কতদিন হয়ে গেল? 20 বছর। 20 বছর। এখন আর সরি বলে আসলে কাজ নেই। কে বেশি রাগ করে, দীপা খন্দকার নাকি শাহেদ ভাই? রাগ করি আমি, চিৎকার বেশি সাহায্য করে। থিয়েটার করে তো না, ভাইয়া থিয়েটার করে তো, ভয়েস তো লাউড, এই জন্য ভাইয়া আসতে বললেও শোনা যায় না। ও অনেক হয় কি অযৌক্তিক বললে আবার শুনলে খেপে যাবে, অযৌক্তিক বলাটা ঠিক হবে না। মানে আমার আবার কিছু ওয়ার্ডিং ওর পছন্দ হয় না, তখন ও খেপে যায়। যেমন আমি আজাইরা কথা, এটা কি খারাপ বলো তো? ওর মানে মনে হবে কি তেলে বেগুনে জ্বলে গেল। আজাইরা কথা কেন বলতেছেন? এই শব্দটা মনে ওর কাছে গালির মতো মনে হয়। আমার কথা হচ্ছে এটা তো আমরা র্যান্ডম ইউজ করি, তাই না? এটা তো এমন মানে এটা হচ্ছে কোনো বেসলেস কথা, এটা এইসব কথা না বললেও হয়, এরকম আর কি। মানে আমার এসব ওয়ার্ডিং এ ওর ঝামেলা হয় আর কি। তো সেই ক্ষেত্রে আমার দোষ নিশ্চয়ই বেশি। বিয়ের সময় প্রেমের প্রস্তাব কার কাছ থেকে? প্রেমের না, বিয়ের প্রস্তাব আমার কাছ থেকে। চলো বিয়ে করে ফেলি। নিজের যে বদ অভ্যাসটি আছে, মানে পরিবর্তনের ইচ্ছে আছে? বদ অভ্যাস যদি বলি, সেটা হচ্ছে সবাই বলে আমার অনেক ধৈর্য। আমি মাঝে মাঝে মনে হয় আসলে বেশি ধৈর্য থাকা ঠিক না, এত ধৈর্য আসলে ঠিক না, মানে অতিরিক্ত ধৈর্য আমার, যেটা আসলে আমরা চরিত্রের মাঝেও খুঁজে পাই, দেখলে মনে হয় যে খুব ধৈর্যশীলা। মানে অসম্ভব আমার লাইফে আছে না যে আমি নিজে কোনো কিছু ছেড়ে দেইনি, কোনো কিছু বাদ দেইনি। আমার কাছে মনে আছে দীপাপু, 2004-3 এরকম একটা সময়ে আমাদের বাড়িতে মানে মেয়ে খোঁজা হচ্ছিল আমার মামার জন্য। তো তখন আমার কথা ভেবেছিল না, ব্যাপারটা এরকম ছিল যে দীপা খন্দকারের মতো একটা মেয়ে চাই। মানে যেহেতু আমার একটাই মামা, সো একমাত্র ভাইয়ের জন্য 7 বোনের একটাই মানে চাওয়া ছিল, সেটা হচ্ছে দীপা খন্দকারের মতো একটা শান্তশিষ্ট মেয়ে হলে ভালো হয়। মানে একটা এক্সাম্পল দেয়া। হ্যাঁ, ছোটবেলায় কিন্তু আমার অনেক জেদ ছিল, যে আমার ভীষণ আমি জেদি ছিলাম,
কিন্তু সেটা শুধুমাত্র আমার বাবা মায়ের সাথে আর কি, আমার ফ্যামিলিতে একদমই। তো আমার মা, আমার বোন, এখন তো শুধু আমার মা আর বোন, আমার তো ফ্যামিলিতে আর কেউ নাই। তো ওরা দুজন মনে করে আমি অনেক জেদি। মানে ওদের কাছে আমার রূপটা একদম ডিফারেন্ট। আমার বোন বা আমার মা মনে করে যে এত কিছু কিভাবে সহ্য করে, বা ওর এত ধৈর্য কোত্থেকে আসলো, এরকম মনে করে আর কি। দীপা আপু কি কৃপণ নাকি উদার? মিতব্যয়ী। শাহেদ ভাইয়ের হাতের পছন্দের রান্না? শাহেদ ভাইয়ের হাতের রান্না পারে নাকি? রান্নাঘর চিনেও না, কোন দিকে ডিরেকশন ভুল করবে যে কোন দিকে রান্নাঘর। জীবনে কখনো সে এক কাপ চাও আমাকে বানিয়ে খাওয়ায়নি। মাশাআল্লাহ, অনেক ভালো হাজবেন্ড। আর আসলে দীপা আপুর ধৈর্য আছে যে চা না খেয়েও এতদিন, মানে 20 বছর পার করে দেয়া একসাথে, মাশাআল্লাহ। আর কখনো রাজনীতিতে নাম লেখানোর ইচ্ছা আছে? না। ওখানেও কিন্তু ধৈর্যের খুব দরকার। হ্যাঁ, কিন্তু আমার হয় কি সাহস কম। ধৈর্য আছে বাট আমার সাহস কম। রাজনীতিতে নাম লেখালে আমাদের দেশে যেটা হয়, মানে হচ্ছে আমি এই দলে নাম লেখালাম, পরবর্তী দল এসে তো আমার জীবনটা হেল করে দিবে। তো জেনে শুনে, শুধু নিজের না, পরিবারের সবার। সো এখন একটা বেটার লাইফের জন্য আমি আমার পরবর্তী লাইফটাকে ডিস্ট্রয় করতে চাই না। আমার কাছে মনে হয় এখন আমি মিডল ক্লাস আছি, তারপরেও মিডল ক্লাস থাকবো, তারপরেও মিডল ক্লাস থাকবো, ওকে ফাইন, এটা আমি মেনে নিব। কিন্তু এখন আমি খুব হাই হয়ে গেলাম, পরে আমি একদম মাটির নিচে ঢুকে গেলাম, এটা আমি চাই না। বিদেশে গিয়ে কখনো কোনো মানে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে, বা ভয়ঙ্কর কোনো অভিজ্ঞতা? না, মানে তিক্ত বা ভয়ঙ্কর এরকম হয়নি। তবে ওই যে প্রথমবার ব্যাংককে যাওয়ার একটা ঝামেলা হয়েছিল। প্রথমবার যে লিপটন তাজা চায়ের যখন শুট করতে গেলাম, আমি হোটেলে পাসপোর্ট রেখে এয়ারপোর্টে চলে আসছিলাম। ও মাই গড, দেন? মানে সেটা আমার জীবনে আমার মনে হয়েছে যে প্রথমবার বিদেশে, অতটুকু বয়স, এবং ওরা আমাকে একটা গাড়িতে উঠিয়ে দিয়েছে যে আমাকে এয়ারপোর্টে নামিয়ে দিবে, কারণ ওরা পোস্ট প্রোডাকশন শেষ করে ওরা ব্যাক করবে, আমাকে একাই ব্যাক করতে হবে। এয়ারপোর্টে আমি চলে আসব। আমি আধা রাস্তায় আসার পরে আমার মনে হলো আমি পাসপোর্ট নিয়ে আসি নাই। পাসপোর্টটা মনে হয় আমি আমার হোটেল রুমের সাইড টেবিলের উপরে রাখা। এবং আমি থাইরা ইংলিশও বোঝে না, আমি যে কিভাবে ওই ভদ্রলোককে বুঝিয়েছি এবং কিভাবে ব্যাক করে গেছি, মানে এখনো মনে পড়লে আমার কাছে মনে হয় যে, কিন্তু সামহাও আমি পেরেছিলাম ওটা নিয়ে। আবার ভয়ঙ্কর অভিজ্ঞতা, কারণ ওই একটা জায়গা যেখানে পাসপোর্ট ছাড়া আমার কোনো কিছুই নাই, একদম কিছুই নেই। দীপা আপু তো অনেকের ক্রাশ, কিন্তু দীপা আপুর ক্রাশকে? ওই যে ক্রাশ তো আগে ছিল, বললাম যে সুপারম্যান, ইন্ডাস্ট্রিতে কোনো একজন নায়ক, সেটা বাংলাদেশের হতে পারে, বলিউডের হতে পারে, ওই সময়ে মানে কাকে দেখলে? শিমুল ভাই আমার ক্রাশ ছিল, স্কুলে পড়তাম তখন, 9-এ পড়ি। এটা শিমুল ভাই শুনলে খুব খুশি হয়েছে। শিমুল ভাই জানে। এবং পরে আমি যখন মিডিয়ায় কাজ শুরু করেছি, তখন আমার ড্রিম ছিল আমি কবে শিমুল ভাইয়ের সাথে কাজ করব। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, আমার জীবনে সবচেয়ে কম কাজ হয়েছে শিমুল ভাইয়ের সাথে। প্রথম যে কাজটা করলাম, করার পরে ক্রাশ ছুটে গেছে। এই জন্য লাইফে মাঝে মাঝে ক্রাশের সাথে দেখা না হওয়া ভালো। দীপা খন্দকারের 3টি হিডেন ট্যালেন্ট, অথবা একটি হলেও হবে, বাট যেটা হিডেন। কোনো ট্যালেন্টই নাই। ভালো রান্না করতে পারে না, ভালো না, ঠেকার কাজ চালানো আর কি। সেটা হচ্ছে এটা একটা হিডেন ট্যালেন্ট, যে আমি ঠেকার কাজ চালাতে পারি। এবং কিভাবে মানুষ বাসায় আসলে যে একটা বা দুইটা আইটেম দিয়ে সার্ভ করে গেস্ট খাওয়া দেওয়া যায়, এটা আমি খুব ভালো জানি। লাইক এমন হয় যে বিরিয়ানি করলাম আর সাথে হচ্ছে কাবাব দিয়ে দিলাম, এই টাইপের। তারপর যেমন হয় আমার বাসায় অনেক গেস্ট আসে বা আমার ফ্রেন্ডরা অনেক আসে এবং ওরা আসতে পছন্দ করে, সবাই বলবে যে আমি খুব শর্টকাট খাওয়াই, লাইক খিচুড়ি আর মাংস, বা ইলিশ মাছ, একটা দুইটা সবজি, ভাত, এরকম, বা হচ্ছে একটা মান্ডি রান্না করলাম, এরকম আর কি। মানে একটা দুইটা আইটেমের মধ্যে খাবার শেষ। দীপা আপু ভূতে ভয় পায়? না।
ভূত কি দীপা আপুকে ভয় পায়? পেতে পারে। এবং সবচেয়ে মজার ব্যাপার, আমার বাসায় আমার বাচ্চারা পর্যন্ত কোনো ভূতের ভয় ওরা পায় না, কারণ আমার বাসায় এই ভূত, জিন, পরি, এটা আমি না, বা আমার ফ্যামিলি না, একদমই না, এই জিনিসগুলা নাই আমার বাসায়। ছোটবেলা থেকে আসলে চর্চাটাও হয় না। একদম না, একদম না। ওকে, সো দীপাপু, আমরা এই সেগমেন্টের একেবারেই শেষে রয়েছি, আর কোনো প্রশ্ন নয়, আমরা পরবর্তী সেগমেন্টে চলে যাচ্ছি। সোজা সাপটা কিছু প্রশ্ন করছি, সোজা সাপটা উত্তর নিব। দীপা খন্দকার কি ঠোঁট কাটা স্বভাবের? যখন এক্সট্রিম বিরক্ত হয়ে যায়। সবচেয়ে বেশি রাগ হয় কিসে? মিথ্যা বললে। মানে আমি জানি যেটা মিথ্যা, এবং সেটা আমার সামনে বলেই যাচ্ছে। যে ধরনের মানুষে বিরক্ত? যারা নিজের ভুল স্বীকার করে না। মানে আছে না যে একটার পর একটা নিজের ভুলটাকে ঢাকার চেষ্টা করছে, জাস্টিফাই করার চেষ্টা করছে, এই জিনিসটা আমি। কাছের মানুষ দিয়ে তো আমরা কম বেশি সবাই প্রতারিত হই। প্রতারিত হলে আসলে কি করা হয়? সম্পর্ক ছিন্ন, ইগনোর, মানে তার সাথে দূরত্ব। একদম। যাদের কাছ থেকে সবসময় দূরে থাকেন? যাদের কাছ থেকে সবসময় দূরে থাকি বলতে হচ্ছে, খুব বেশি মানুষের কাছাকাছি আমি থাকি না। আমি শুধু আমার পছন্দের মানুষেরই কাছাকাছি থাকি, বাকি সবার কাছ থেকে একটু দূরেই থাকি। দীপা খন্দকার একটা ইন্টারভিউতে বলেছে যে মিডিয়ার মানুষদের বিয়ে করা উচিত নয়, কিন্তু নিজের বৈবাহিক জীবন 20 বছর পেরিয়ে গেল, এটা রহস্য কি? বিবাহ মানে মিডিয়ার মেয়েদের না, মেয়ে ছেলে শিল্পীদের আসলে বিয়ে করা উচিত না, এই কথাটা বলেছিলাম। কারণ বিয়ে করলে অনেক রেসপন্সিবিলিটিস নিতে হয়। লাইক বাচ্চা হবে, বাচ্চার রেসপন্সিবিলিটিস, হাজব্যান্ড, সংসার, এই এত কিছু রেসপন্সিবিলিটি নিয়ে আসলে শিল্প হয় না। আমি তো বলি যে আমি শিল্পী না, আমি শিল্পী হতে পারি নাই। আমি আসলে একটা মানুষ হয়েছি, আমি একটা মা হয়েছি। পাশাপাশি আমি এই শিল্প চর্চাটা করে যাচ্ছি, করার চেষ্টা করছি। শিল্পী আসলে আমি হতে পারিনি, কারণ শিল্পী হতে হলে অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেক সময় দিতে হয়, অনেক জায়গায় অনেক কিছুতে ইনভলভ থাকতে হয়, সেটা তো আমি পারি না। যেমন রিসেন্টলি যখন রোদ সিনেমাটা দেখলাম, আমার কাছে মনে হলো যে এই যে নাজিফা টুসি, ও 1 বছর ও এটার সাথে ইনভলভ ছিল, ওখানে ছিল, গ্রামে গিয়েছিল, ওই লাইফটা ও অ্যাডপ্ট করেছে। এটা আমার পক্ষে সম্ভব না, কোনোদিনও না। সেটা 1 বছর কেন, আমার পক্ষে 1 সপ্তাহ সম্ভব না যে আমি 1 সপ্তাহ আমি ওইখানে ইনভলভ হব। আমি ফোন করে বলবো, এই আদ্রিকের কোচিং 7টার সময় যেতে বলো ওকে, এই টিচার আসছে, এই খেয়েছো, এই গোসল করেছো। শিল্পী কখন হব আমি? মানে চরিত্রকে সময় দেওয়া সম্ভব না তখন। একেবারেই শেষ প্রশ্ন, এক কথায় যদি আমরা দীপা খন্দকার কেমন মানুষ জানতে চাই, তাহলে নিজেকে কিভাবে ডেসক্রাইব করবে? দীপা খন্দকার হচ্ছে মানুষ। সে মেয়ে না, সে একজন মানুষ, শুধুই একজন মানুষ, সিম্পল একজন মানুষ, সাধারণ একজন মানুষ। এটাই হচ্ছে দীপা খন্দকার। সে কোনো সেলিব্রিটি না, সে কোনো শিল্পী না, সে একটা মানুষ। তার প্রফেশন, তার ভালোবাসা শিল্প চর্চা। চমৎকার। আর খুব ভালো লাগলো দীপা খন্দকার আজকের এই আড্ডায়। মানে আমরা নর্মালি হয় শুধু কাজ নিয়েই অনেক কথা বলি, কিন্তু ব্যক্তি দীপা খন্দকারকে জানার সুযোগ খুব কম থাকে। আজকে আমি জানতে পেরে এবং আমাদের দর্শকদেরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে। সো দীপা খন্দকারকে আমরা সবসময় এভাবেই আসলে দেখে এসেছি এবং ভবিষ্যতেও দেখব, এটাই আমাদের একমাত্র চাওয়া। আর স্নিগ্ধতা থাকুক, সবসময় ভালো কাজের সাথে থাকুক। ধন্যবাদ আমাদের এশিয়া পোস্টের পক্ষ থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এপি গ্ল্যামারের পুরো আয়োজনটাকে গ্ল্যামারাস করে তোলার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং এশিয়া পোস্টকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর করে একটা আড্ডা হলো এবং এত কথা, মনের ভেতরের কথা, নিজের কথা, এত কিছু বলে ফেললাম। আসলে মাঝে মাঝে নিজের সবকিছু বলে দিতে ইচ্ছা করে, এবং সেজন্য যে আপনারা এই ধরনের আয়োজন করেন, সেটা আমার কাছে মনে হয় যে আমি গ্রেটফুল এই জন্য। থ্যাংক ইউ দীপাপু, আবারও নিশ্চয়ই দেখা হবে এবং অনেক অনেক আড্ডা হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক,
এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমরা চেষ্টা করেছি এপি গ্ল্যামারে আমাদের গ্ল্যামারাস দীপা খন্দকারকে তার নিজের মতো করে জানতে। আর সব কথা তো দীপাপু নিজের মুখেই বলেছে, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আমি শান্তা জাহান আবারও ফিরে আসবো পরবর্তী আয়োজনে আপনাদের জন্য প্রিয় তারকাকে সাথে নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর যেহেতু বিদায় নিচ্ছি, আমাদের প্রিয় মানুষটির প্রিয় কণ্ঠে 2 লাইন গান আমি শুনতে চাই, যেহেতু দীপাপু ছোটবেলায় গান শিখেছে। ছোটবেলায় গান শিখেছি সেটা ছোটবেলায় দীপা খন্দকারকে দেখতে চাই। একদমই গানের আমি জানি না। আমরা গুনগুন করে 2 লাইন যে কোনো গানের পছন্দ করি গাইতে, নিজের মনের অজান্তেই হয়ে যায়। মানে কোনো গান তো মাথায় আসবেই না, কারণ গানের সাথেই আমি নাই। আমার সাথে গান এটা একদমই যায় না। ওই গল্পটা করা হয়নি, তোমার কোনো প্রোগ্রামে করেছিলাম কিনা যে আমি গান শিখতাম, বারবার বলছি যে গান গাইতাম। তারপর একদিন আমার বাসায় আমার একটা টিচার আসে, আসার পরে আম্মা বলছিল যে গান শোনাও। তারপর আমি তাকে একটা গান শোনাই, আমি নজরুল গীতি গাইতাম। স্যার বললো তুমি আর কোনদিন গান গেও না, তোমার গলা খুবই বাজে। এটা কি আজকে আমাদেরকে আজকে দর্শকদের জন্য বললাম। কিন্তু যদি মানে প্রিয় গানের 2 লাইন, সেটা কবিতার ছলে হলেও জানতে চাই যে পছন্দের গান কোনটি? পছন্দের গান আমার আসলে অনেক 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 গানই আমার পছন্দ। আমি গান শুনতে পছন্দ করি এবং দেখা যায় যে শুটিংয়ে যখন যাই তখন গান শুনতে শুনতেই যাই। তো অনেক বাংলা গান তো অনেক পছন্দ, বাংলা গানই বেশি পছন্দ করি। জেমসের গান পছন্দ করি, এখন ছেলেমেয়েরা যারা গান গায় ওদের গান অনেক পছন্দ করি। তাহলে পরবর্তী কোনো এক আয়োজনে দীপাপুকে আগে থেকে জানিয়ে রাখা হবে, শিখে আসবো তখন। 2 লাইন আমার জন্য শিখে আসতে হবে। থ্যাংক ইউ দীপাপু, আবারও নিশ্চয়ই দেখা হবে।